আমি সেলসফোর্সে আমি কিছু জানতামই না। হুম। ঠিক আছে, এবারে যতটুকু অবজেক্টের ফ্লো অফিসে যেগুলো প্রবলেম হয়েছে ওগুলো হচ্ছে এই গুগল থেকে ইউটিউবে দেখে থেকে ওগুলোকে মোটামুটি আচ্ছা। ইমপ্লিমেন্ট করে দিয়েছি আমি কিছু জিনিস। হুম ঠিক আছে, হুম। কাজ বাজও হচ্ছে, অসুবিধা হচ্ছে না। এখন তো এই ডেভেলপমেন্টের জন্য কিছু জিনিস আমাদের দরকার হয়ে পড়েছে, ওই কারণেই ট্রেনিংটা নেওয়া। মোটামুটি অবজেক্ট স্ট্রাকচার মোটামুটি জানি। ঠিক আছে, ডিপ্লয়মেন্ট আপনারা কি দিয়ে করছেন, চেনসেট দিয়ে না কোনো মেটাডেটা টুল দিয়ে করছেন? না না কিছু, দেখুন কোনো মেটাডেটা টুল টুল যে করছি না, আমি যেটা করছি বেসিক্যালি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা কিছু অপরচুনিটিতে কিছু একটা ফ্লো বানাতে হবে বা কলের জন্য কিছু একটা ফ্লো বানাতে হবে, হুম হুম। দরকার হয়ে পড়েছে, এই ফ্লো দিয়েই ম্যাক্সিমাম কাজ আমি করে দিয়েছি মোটামুটি। ওকে, প্লাস তার হচ্ছে মানে গিয়ে ফ্লোটা আপনি অলরেডি ঠিকঠাক জানেন, সেটা অসুবিধা নেই, কারণ মোটামুটি জানি, ঠিকঠাক না, অনেক জায়গায় আমার কনফিউশন এখন অব্দি আছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, সেটা আমরা একটা আলাদা করে দেখে নিতে পারি হ্যাঁ না কোনো আমাকে জায়গায়। অ্যাডমিনের ট্রেনিংও আমি নিচ্ছি আমি, ওকে, সেটা থেকে জেনে নেবো আমি। প্লাস ওটাতে হচ্ছে ওটাতে কভার ফর্মুলা হয়ে যাবে। হুম ফর্মুলা ফিল্ড এইসব কিছু, প্লাস হচ্ছে কি যেটা হয়েছে সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে কি ডেটা ইম্পোর্ট। ঠিক আছে, হুম আমরা হচ্ছে গিয়ে ওই ডেটা লোডার দিয়ে হচ্ছে ডেটা ইম্পোর্ট করেছি প্রায় 40 লাখ মতো ডেটা, হুম একদম হচ্ছে গিয়ে সেলস ফোর্সের স্ট্রাকচারে আমাদের যে এক্সিস্টিং যে সফটওয়্যারটা ছিল হুম। ওখান থেকে ডেটা নিয়ে ওটা আলাদা কোয়ারি লিখে এসকিউএল সার্ভার থেকে আলাদা কোয়ারি লিখে মোটামুটি একদম পুরোটা 99% হচ্ছে গিয়ে একদম অ্যাকুরেট হচ্ছে গিয়ে আমরা ডেটা ইম্পোর্ট করেছি আমরা। বাহ। ঠিক আছে, আহ, যেটা ওই জন্য অবজেক্ট স্ট্রাকচারটা মোটামুটি আমার একটু জানা আছে এই আর কি। ওকে, অবজেক্ট স্ট্রাকচারে এক্ষুনি মানে আমরা এই মুহূর্তে ঢুকবো না, আমরা সেটা আমাদের পরে আসবে। তো ফার্স্ট ক্লাসে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য থিংস উই শুড বি ডুইং উইথ প্রোগ্রামিং। মানে এখানে মোস্ট অফ দ্য পিপল যারা করছে তাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নয় বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডও নয় অনেকেরই। তো সেই জন্য আমি একদম বেসিক থেকে শুরু করি। তো মানে বেসিক্যালি ফিলোসফি অফ প্রোগ্রামিং সেই পার্টটুকু মোটামুটি করা হয়েছিল। তো হ্যাঁ সেই হ্যাঁ। সেই পার্টটা আমি কি রিপিট করব না, মানে না দ্যাট না ইজ দরকার নেই, আমি দরকার নেই? ভিডিওটা দেখে দেখে নিয়েছি আমি, ভিডিওটা ওকে আমাকে পাঠিয়েছিল, আমি দেখেছি আমি। ওকে। ওই তো কোনো অ্যাপেক্স এর ক্লাস নিয়ে বলেছিলেন, তারপর ইনস্ট্যান্স নিয়ে, হুম হুম। অবজেক্ট ইনস্ট্যান্স ক্লাস এই সবটাই বলেছেন ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, মোস্টলি তাই। তো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তার আগে আহ, নতুন বা হ্যান্ডস অন কোডিং এ যাওয়ার আগে সবার জন্যই বলছি, কারুর কোনো প্রশ্ন আছে আগের দিন যা যা করা হয়েছে, এবং বেশ কিছু জিনিস আমি কয়েকটা লিংক প্রোভাইড করে দিয়েছিলাম যেগুলো দেখে তারপরে তোমাদের প্রশ্ন করার কথা ছিল। তো সেখানে কি কারুর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার, আমার কোয়েশ্চেন আছে। হুম, বল। স্ক্রিন শেয়ার করবো একবার? হ্যাঁ। স্যার বেসিক্যালি মডেল ভিউ কন্ট্রোলার যেটা পার্টটা আপনি বুঝিয়েছিলেন, আমি হুম, লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, আই এম সরি, কিছু এমার্জেন্সি চলেছিল। তো যাই হোক, আমি তারপরে ভিডিওটা দেখেছি। স্যার আমার এই লাস্টের প্যারাগ্রাফের এই ব্যাপারটা আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছিল, যে ইন আর্লি ডেজ অফ ওয়েব এমভিসি আর্কিটেকচার ওয়াজ মোস্টলি ইমপ্লিমেন্টেড অন সার্ভার সাইড, ফার্স্ট থিং. Second thing, with the client requesting updates from via forms or links and receiving updated views back to display in the browser. এই ফর্মস আর লিঙ্কস এর মিডিয়ামে ওরা কি করে ডেটাটা, মানে কন্ট্রোলারের যে কাজটা মানে ডেটাটা সেন্ড করা, সেটা ফর্মস আর লিঙ্কস দিয়ে করছে, বাট কিভাবে, মানে এই জায়গাটা আমার একটু বুঝতে স্যার বুঝিয়ে প্রবলেম। দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ এইটাই, এই রিলেটেড আর কিছু না, শুধু এইটাই কনফিউশন? এইটা একটা আছে। আর এই জায়গাতে এক সেকেন্ড স্যার, কনসেপ্ট অফ প্রসিডিওর অ্যাবস্ট্রাকশন আর আসছি, ডেটা এটা পরে অ্যাবস্ট্রাকশন। আসবো, এটা এটা অন্য একটা পার্ট, এটা পরে আসছে। আগে ফার্স্ট পার্টটা বলে দিই, সেটা হচ্ছে যে হ্যাঁ হোয়াট ইজ মডেল ভিউ কন্ট্রোলার অ্যাপ্রোচ। এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে যখন আমরা সেলস ফোর্সে ওভারঅল কোড করতে যাব। মডেল, ভিউ অ্যান্ড কন্ট্রোলার। ভিউ মানে সিম্পলি ভিউ, হোয়াট এভার আই এম ভিউইং অ্যাজ এন্ড ইউজার, হোয়াট এভার আই এম ভিউইং। তুই এখানে এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছিস সেখানে একটা ছবি রয়েছে, সেটার মধ্যে ওপরে মডেল লেখা, তলায় ভিউ লেখা, বাঁ দিকে ডান দিকে লেখা কন্ট্রোলার, মাঝখানে বেশ কিছু অ্যারো। এই যে জিনিসটা রয়েছে এই ওয়েবসাইটটার মধ্যে, দিস ইজ ইয়োর ভিউ। বোঝা গেল? হ্যাঁ দিস পার্ট ইজ ইয়োর ভিউ।
এবার এখানে আমি যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করি তাহলে এই ভিউটা চেঞ্জ হয়ে অন্য একটা ভিউয়ে চলে যাচ্ছে, যে কোনো একটা লিঙ্কে যদি আমি ক্লিক করি, কারেক্ট? হ্যাঁ। এবার এই কাজটা যখন আমার এটা স্ট্যাটিক কন্টেন্ট মানে আমার কিছু লেখা আছে, সেই লেখাগুলোই শুধু দেখাচ্ছে। যদি ব্যাপারটা এরকম হয় যে আমার পেছনে একটা ডেটাবেস আছে, ধরে নে সেলসফোর্স এর মতোই, যে সেলসফোর্স এর যে ডেটাগুলো আছে সেইগুলোকেই যদি আমাকে ইউআই তে দেখাতে হয়, তাহলে আমার সেলসফোর্স এর ডেটাটাকে ফেচ করে আনতে হবে, এবং ঠিক। তার উপরে যদি আমার কিছু লজিক থাকে, ধরে নে আমার একটা রিকোয়ারমেন্ট আছে যে একটা অ্যাকাউন্ট আর 5টা কন্ট্যাক্ট, এই গোটা জিনিসটা আমি একটা স্ক্রিন থেকে ইনসার্ট করব। ওকে, তাহলে এই কাজটা করার জন্য আমাকে একটা ইউআই দিতে হবে যেখানে আমার ফর্মের ডেটাগুলোকে আমি পুট করতে পারবো। ওয়ান্স আই ক্লিক অন সেভ, ব্যাকএন্ডে কিছু একটা হতে হবে যার ফলে গিয়ে ওই ডেটাটা মানে অবজেক্টে স্টোরড হবে, মানে সেলসফোর্স অবজেক্ট, নট ইন মানে অ্যাপেক্স অবজেক্ট। আমি এখন অ্যাপেক্স অবজেক্ট আর সেলসফোর্স অবজেক্ট এই দুটো ভেগ টার্ম ইউজ করছি, যদিও এটা পরে গিয়ে আমি ডিস্টিংশনটা বোঝাবো। আপাতত এটুকু ধরে নে অ্যাপেক্স এর একটা অবজেক্ট বস্তু হয় আর সেলসফোর্স এর অবজেক্ট হয়, দুটো আলাদা। আপাতত বুঝে রাখ যে দুটো আলাদা। তো সেলসফোর্স এর অবজেক্টে সেই ডেটাটা স্টোর হবে, মাঝখানে কিছু এই ব্যাপারটা আমি যখন মানে নিজে থেকে মানে ডেভেলপমেন্ট পড়াশোনা করছিলাম এই বংবং একাডেমিতে ঢোকার অনেক আগে, তখন আমি মোটামুটি একটা কনসেপ্ট দাঁড় করিয়েছিলাম স্যার এই ব্যাপারটাতে। তো আপনার এখানে ক্লাস করে তো আমার আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আইডিয়ালি ব্যাপারটা হচ্ছে যে ভিউ ইজ ইয়োর ইউআই, ইউআই তে যেটা তুমি দেখতে পাচ্ছ দ্যাট ইজ ইয়োর ভিউ। মডেল হচ্ছে তোমার ডেটা, ডেটা যেখানে গিয়ে স্টোরড হবে দ্যাট ইজ ইয়োর মডেল। ঠিক আছে, তার মানে আমি ইউআই এর ফর্মটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ ভিউ, ব্যাকএন্ডে মডেল আছে, ডেটাটা যেখানে স্টোরড হবে। মাঝখানে ইন বিটুইন দেয়ার মাস্ট বি সাম লজিক বাই হুইচ আই ক্যান ম্যানুপুলেট দোজ থিংস। আমি তো ইউআই তে যখন অ্যাকাউন্ট নিচ্ছি আর কন্ট্যাক্ট নিচ্ছি, তখন তো আমি জানি না অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টটা কোথায় কিভাবে রিলেটেড। সেই রিলেশনটা বিল্ড করার জন্য আমায় ইনসার্ট করার আগে ফার্স্টে আমায় অ্যাকাউন্ট ইনসার্ট করতে হবে, তারপর সেই অ্যাকাউন্টের আইডি নিয়ে কন্ট্যাক্টের মধ্যে যে অ্যাকাউন্টের লুকআপ ফিল্ড আছে সেই ফিল্ডে ওই ভ্যালুটাকে পপুলেট করতে হবে। এই যে মাঝখানে লজিকটা লেখা হয় দ্যাট ইজ কল্ড কন্ট্রোলার। ওকে, এটা হচ্ছে ওভারঅল মডেল, ভিউ, কন্ট্রোলারের কনসেপ্ট। এই তিনটে জিনিসকে রাইট শুভপন। তো মডেল ইজ নাথিং বাট মাই অবজেক্ট স্ট্রাকচার অ্যান্ড অবজেক্ট বাই উইচ মানে প্র্যাকটিক্যালি এটা আমাদের ডেটাবেস কনসেপ্টে ধরা উচিত। সেলসফোর্সে আমরা ডেটাবেস আলাদা করে দেখতে পাই না, শুধু অবজেক্ট গুলোই দেখতে পাই, সেলসফোর্স অবজেক্ট যেখানে আমার ডেটাগুলো স্টোর হয়। সেই জন্য আমি ওটাকেই আপাতত মডেল বলছি। তো এখানে এই কাজটা করার জন্য প্রাইমারিলি আগে কি করতে হতো যে আমার এরকম কোনো একটা ফর্ম থাকবে, সেই ফর্মে আমি ক্লিক করব, তাহলে ও ব্যাকএন্ড থেকে ডেটা নিয়ে এসে সেই ডেটাটাকে একমাত্র স্টোর মানে আমাকে শো করবে। whereas যখন মানে দ্য টাইম গোজ অন, এখন প্রচুর ইউআই ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে যেগুলো মোস্টলি জাভাস্ক্রিপ্টের ওপর বেস করে। তারপরে মানে জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, সেটা মোস্টলি ভিউ পার্টের মধ্যে আমাকে কিছু কন্ট্রোল দেয়। যেমন আমি একটা জায়গায় মাউস ওভার করলাম, সেটা হাইলাইট হয়ে গেল, লেখাটা বড় হয়ে গেল। আমি এই কোনো জায়গায় হাইলাইট মানে এই যে মাউস ওভার করছি সেখানে একটা মেনু খুলে যাচ্ছে, কি করে খুলে যাচ্ছে? এটার তো কিছু একটা হচ্ছে, ব্যাকএন্ডে তো কিছু একটা হচ্ছে। এই ব্যাকএন্ডে এই জিনিসটার ব্যাকএন্ডে গিয়ে আমায় ফেচ করে আনতে হয় না, এই জিনিসটা আমি ইউআই লেভেলে ডেটাটাকে নিয়ে হ্যান্ডেল করতে পারি, এবং সেই কাজটা করা হয় কোনো জাভাস্ক্রিপ্ট বেসড ফ্রেমওয়ার্কের ওপর দাঁড়িয়ে, যেমন অ্যাঙ্গুলার জেএস আছে, অন্যান্য জিনিসপত্র আছে। তো দিস থিং মানে নাউএডেজ we can store data in different ways. ডেটা ক্যাশিং একটা ব্যাপার হয়, ক্যাশে মেমরি থাকে, সেই ক্যাশে মেমরিকে ইউজ করা যায়। এছাড়া কুকিজ ইউজ করা যায়, যদিও কুকিজ মডেলটা এখন অবসলিট হয়ে গেছে, এখন মোস্ট অফ দ্য টাইম কুকিজ আর ইউজড হয় না। ঠিক আছে, তো কুকি অ্যাকচুয়ালি ইউজ করতে গেলে ইউ হ্যাভ টু শো দ্য নোটিফিকেশন অ্যান্ড আদার থিংস ব্লা ব্লা, আমি সেগুলোতে যাচ্ছি না। তো ইউআই লেভেলে আমি একটা ডেটাকে স্টোর করে তার উপরে একটা লজিক লিখে আমি ভিউ এর উপরে অনেক কাজ করতে পারি এখন, যেটা আগে পারতাম না। আগে আমার ওই ফর্ম সাবমিট করেই কাজটা করতে হতো। এইটুকু কথাই ওখানে লেখা আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সেকেন্ড যেটা কোয়েশ্চেন ছিল সেটা এআই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কি
প্রসিডিউরাল অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দুটো সেপারেট জিনিস অলটুগেদার। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে প্রাইমারিলি আমরা ক্যালকুলেটর বাদ দিয়ে কম্পিউটার কেন ইউজ করলাম এবং কম্পিউটার প্রোগ্রামিং কেন আমরা ইউজ করি, তার মেন রিজন হচ্ছে যে উই নিড টু হ্যান্ডেল অর ম্যানুপুলেট ডেটা। ক্যালকুলেটরে আমার ম্যানুপুলেশনটা একমাত্র ছিল নাম্বারের ওপর, ঠিক আছে। কম্পিউটার প্রোগ্রামিং এ আমরা নাম্বারের সঙ্গে টেক্সট বা স্ট্রিং কেও হ্যান্ডেল করতে পারি। এগুলো মানে যেটা লেটার দিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে স্ট্রিং বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা করবার জন্য প্রথমে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজেস ছিল, যেখানে আমি স্ট্রেট ফরওয়ার্ড ডেটা মানে নাম্বার বা স্ট্রিং কে নিয়ে ম্যানুপুলেট করতে পারি, সেটার উপরে যোগ বিয়োগ দুটো অ্যাড করা, অন্য কিছু করা, ভ্যালিডেশন করা, এরকম বহু কাজ করতে পারি। whereas অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটা অন্য জায়গায়, সেটা পরে আসছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের কি হয়, আমি রিয়েল লাইফ অবজেক্টকে রিপ্রেজেন্ট করার মতো একটা স্ট্রাকচার তৈরি করছি। রিয়েল লাইফ ওয়ার্ল্ডে জিনিসকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি, আমি রিপ্রেজেন্ট করতে পারি দুটো ভাবে। এক হচ্ছে তার অ্যাট্রিবিউট গুলো দিয়ে এবং তার ফাংশনালিটি দিয়ে। লাইক আই হ্যাভ এ কার, সেই কারের কিছু অ্যাট্রিবিউট আছে, তার 4টে চাকা আছে, তার একটা স্টিয়ারিং আছে, তার একটা ব্রেক আছে, একটাই গিয়ার বক্স আছে, তার মাল্টিপল গিয়ার ফাংশনালিটি আছে। এবার নাও এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। এবার তার ফাংশনালিটি কি? ফাংশনালিটি হচ্ছে সেটা সামনে যেতে পারে, সেটা পেছনেও যেতে পারে, সেটা 5টা ডিফারেন্ট স্পিডে যেতে পারে। এগুলো হচ্ছে তার ফাংশনালিটি। তো এই জিনিসগুলোকে আমরা কি রিয়েল লাইফ অবজেক্টকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে যখন আমায় নিয়ে আসতে হয়, তখন আমার একটা স্পেসিফিকেশন মানে সেই স্পেসিফিকেশন গুলোকে যদি তুলে আনতে হয়, তাহলে আমার দুটো জিনিস আইডেন্টিফাই করতে হবে। এক হচ্ছে তার অ্যাট্রিবিউট, সেকেন্ড হচ্ছে তার ফাংশনালিটি। অ্যাট্রিবিউট গুলো আমরা ভ্যারিয়েবল দিয়ে আইডেন্টিফাই করি, আর ফাংশনালিটিটাকে ফাংশন বা মেথড দিয়ে আইডেন্টিফাই করি। ওকে, নাও অ্যাবস্ট্রাকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কিছু জিনিস আছে ব্যাকগ্রাউন্ডে, যে জিনিসগুলো আমি পুরোটা না জেনেও সেই জিনিসটাকে ইউটিলাইজ করি, ঠিক আছে। যেমন আমি যদি একটা গাড়ি ড্রাইভ করছি যখন, তখন আমার প্র্যাকটিক্যালি জানার দরকার নেই গিয়ার চেঞ্জ হলে ব্যাকগ্রাউন্ডে কি হয়। আমি শুধু এইটুকু জানি গিয়ার চেঞ্জ হলে ফার্স্ট গিয়ারে গাড়ি যে স্পিডে যাবে, সেকেন্ড গিয়ারে তার থেকে বেশি স্পিডে যাবে। দিস ইজ এ কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। এই অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড, উইদাউট নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড ফাংশনালিটি, আই ক্যান ইউটিলাইজ দ্য ফাংশনালিটি। সিমিলারলি যেহেতু প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, সেই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা প্রসিডিউরাল অ্যাবস্ট্রাকশন তোকে প্রোভাইড করে, মানে তোকে ইনবিল্ট কিছু মেথড বা ফাংশনালিটি দিয়ে দেয়, বা তুইও এরকম কোনো ফাংশন লিখতে পারিস যে ফাংশন থেকে অ্যাকচুয়ালি সেই ফাংশনটার ডিটেলস মানে তার বডিতে কি লেখা আছে না জেনেও সেই ফাংশনালিটিটা ইউজ করা যায়। লাইক সে খুব সিম্পল জিনিস, সাম, ধরে নে সাম বা অ্যাডিশন বলে একটা ফাংশন আছে, তোকে বলে দেওয়া হয়েছে তুমি দুটো নাম্বার পাঠালে সেই দুটো নাম্বারকেও অ্যাড করে তোমাকে একটা নাম্বার মানে তার সামেশন ভ্যালুটা তোমাকে রিটার্ন করবে। ফাইন, দিস ইজ মানে এই ফাংশনটাকে ইউজ করার জন্য ওই ফাংশনটার বডিতে কি লেখা আছে এটা তো জানার দরকার নেই। সো দিস ইজ এ কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন। দ্য সেম থিং, এটা হচ্ছে প্রসিডিউরাল অ্যাবস্ট্রাকশন, মানে আমি ফাংশনালিটি ওয়াইজ প্রসিডিওরের কি অ্যাবস্ট্রাকশন মানে কি লেখা আছে ভেতরে না জেনে আমি ইউজ করলাম। সেম ওয়েতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউ ক্যান হ্যাভ ইউর ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন মানে যেহেতু আমি বললাম যে আমি একটা অবজেক্ট মানে একটা ক্লাস মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের বেস হচ্ছে ক্লাস, তার মধ্যে আমি ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি, তার মধ্যে ডিফারেন্ট টাইপের ভ্যালু আমি রাখতে পারি। কিন্তু আমি যখন সেটাকে অ্যাক্সেস করব, তার মধ্যে সবকটা জিনিস আমাকে সবসময় লোককে জানিয়ে দেওয়ার বা বলে দেওয়ার দরকার নেই। আমি ধরে নেই কোনো একটা স্পেসিফিক কনস্ট্যান্ট ভ্যালু আছে, যে কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমি ইউজ করি। আমি বললাম যে পাই এর একটা ভ্যালু হয়, পাই বলে একটা সাইন হয়, তার একটা ভ্যালু হয়, ঠিক আছে। তো সেই ভ্যালুটাকে আমি কোথাও একটা স্টোর করে রেখেছি, আমাকে যদি প্রোগ্রামে সেটাকে রেফার করতে হয়, আমি শুধু পাই লিখলে, কথার কথা বলছি, পাই লিখলে কাজটা হয়।
তার মানে সেই পাইটা কিভাবে ক্যালকুলেটেড হচ্ছে, কোথায় স্টোরড আছে, কি হচ্ছে, তার ডিটেলস আমার জানার দরকার নেই। যদিও এটা খুব বেগলি আমি এখন বোঝাচ্ছি। অ্যাবস্ট্রাকশন, ডেটা অ্যাবস্ট্রাকশন শুধু না, মানে ওভারঅল অ্যাবস্ট্রাকশন ফিচারটাই আমি পরে মানে ইন ডিটেল বোঝাবো। তার আগে আমরা কিছু হ্যান্ডস অন কাজ করে নিই, বিকজ শুধু থিওরিটিক্যাল ক্লাস করলে ব্যাপারটা মানে ওই বোরিং হয়ে যায়। তো হ্যাঁ। অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশনালিটির বেশ কিছু ফিচার আছে। তার মধ্যে অ্যাবস্ট্রাকশন একটা ফিচার, এনক্যাপসুলেশন আরেকটা ফিচার, আরেকটা ফিচার হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে? তো ইনহেরিটেন্স তার আরেকটা ফিচার। এরকম বেশ কিছু 4-5টা ফিচার হয়। সেই 4-5টা ফিচারকে আমরা স্পেসিফিক্যালি বুঝবো ইনহেরিটেন্স বলতে কি বোঝায় বা এই জিনিসগুলো বলতে কি বোঝায়। তো এই ফাংশনালিটি বা এই এই ফিচার গুলোকে আমরা একটা একটা করে ডিসক্রাইব করব। যখন ডিসক্রাইব করব তখন আমি এগুলোর ডিটেলে যাব। ফাইন। ঠিক আছে, ওকে। সুস্মিতা কিছু একটা বলবে বলছিলে মনে হয়, প্রথমে আনমিউট করেছিলে। কোনো কোয়েশ্চেন এই আছে? এমবিসিটা আমার একটু প্রবলেম ছিল। এমবিসি বুঝতে পেরেছো এখন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, গ্রেট। তাহলে আমরা মানে লেটস কাম টু দ্য পয়েন্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম, মানে সরি, আগের দিন শেষ করেছিলাম। দ্যাট ইজ ক্লাস অ্যান্ড অবজেক্ট। দ্যাট ইজ হোয়াট ইজ ক্লাস? ক্লাস ইজ ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইজ ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ঠিক আছে? তো সেই জায়গায় যদি আমাদেরকে এই জিনিসটা স্পেসিফিক্যালি বুঝতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের একটা ক্লাস লিখতে হবে, হ্যান্ডস অন একটা ক্লাস লিখতে হবে। তো আমি একবার লগ ইন করি আগে। আমরা বেসিক কতগুলো জিনিস আগে শিখবো। সেটা হচ্ছে যে আমি কিভাবে ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি, আমি কিভাবে একটা কন্ডিশন চেক করতে পারি। তারপরে আমরা দেখব যে মাল্টিপল জিনিসকে আমাকে পরপর যদি দেখতে হয়, মানে লুপ, একটা লুপ বলতে কি বোঝায়, লুপের মধ্যে আমি কিভাবে কাজ করতে পারি। এইরকম 3-4টে জিনিস আগে আমরা দেখব, দেখে তারপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার গুলোতে যাব। তারপর ঠিক আছে, মানে ক্লাস, অবজেক্ট, এই যাবতীয় ফিচার গুলোয় আমরা যাব হচ্ছে তারপরে। আহ আগে আমি স্যার অবজেক্ট ওরিয়েন্টেড বলতে এক্স্যাক্টলি মানে কোনটাকে বোঝানো হচ্ছে? অ্যাপেক্স এর অবজেক্ট যেটা মানে লাস্ট ক্লাস আপনি অ্যাপ্লাই করেছেন সেটাই? আপাতত অ্যাপেক্স এর অবজেক্টই বোঝ। ওকে, মানে ডাউন দা লাইন আমি একটা জায়গায় গিয়ে বোঝাবো যেখান থেকে বুঝতে পারবি যে অ্যাপেক্স এর অবজেক্ট আর সেলস ফোর্স এর মধ্যে আমি যে অবজেক্ট গুলো দেখতে পাচ্ছি সেগুলো খুব ক্লোজলি রিলেটেড, দুটো আলাদা জিনিস খুব একটা নয়। এবং ডেটাবেস নিয়ে পড়ানো মানে বলার স্কোপ এখানে কম, বাট ডেটাবেসের ওপরে একটা লেয়ার, মানে জাভা, কোর জাভায় পোজো কিছু ফ্রেমওয়ার্ক আছে, মানে প্লেন ওল্ড জাভা অবজেক্ট যেমন হাইবারনেট, সেই রকমই একটা ফ্রেমওয়ার্ক দিয়ে এখানে ওই ডেটাবেসের ওপর একটা লেয়ার তৈরি করা হয়েছে, যার যার জন্য তুই ডেটাবেসটাকে অবজেক্ট হিসেবে অ্যাক্সেস করতে পারছিস। সেলস ফোর্সের যে অবজেক্ট গুলো আছে আর আমি অ্যাপেক্সে যে অবজেক্ট তৈরি করছি সেগুলো প্র্যাকটিক্যালি যে ডিফারেন্ট নয় সেটা আমি একটা জায়গায় গিয়ে বোঝাবো, কিন্তু সেটা এখন নয়। আপাতত সেলস ফোর্স অবজেক্ট আর অ্যাপেক্স অবজেক্ট বলেই জিনিসগুলো বোঝো, তারপরে আমি পরেরটায় আসবো। ঠিক আছে। ঠিক আছে? হুম। এক মিনিট, আমার যদি অলরেডি কিছু লেখা রেখা থাকে তাহলে সেইগুলোর ওপরে ওকে নেই, আমি নতুন করে একটা লিখতে শুরু করব। তার আগে কতগুলো বেসিক স্যানিটির জিনিস আছে, মানে সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ট্রাই টু ফলো দ্যাট। আমি সব ক্ষেত্রে সেগুলো ফলো করব না, বাট ডোন্ট কপি মি হিয়ার। হ্যালো ওয়ার্ল্ডটাই ভালো।
স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। জানি, করছি, দাঁড়াও 2 আচ্ছা। মিনিট। আমি জাস্ট একটা বেসিক ক্লাস খুঁজছি যেখান থেকে গোড়াটা টাইপ করতে আমার এখন ইচ্ছে করছে না, কিন্তু তোমাদেরকে হাতে করেই আপাতত টাইপ করতে হবে। আচ্ছা, হোপফুলি ইউ ক্যান সি মাই স্ক্রিন, রাইট? Yes, yes, visible. ইয়েস স্যার। অ্যাপেক্স ক্লাসের লিস্ট যদি আমায় দেখতে হয়, হোয়াট আই ক্যান ডু, আই ক্যান গো টু সেট আপ, এখানে কুইক ফাইন্ডে অ্যাপেক্স লিখলে আমার অ্যাপেক্স ক্লাস আসে, তার সাথে অ্যাপেক্স ট্রিগার আসে, ঠিক আছে? এছাড়াও আরো কিছু জিনিসপত্র আছে, সেগুলোতে আমরা পরে আসবো, লাইক টেক্সট টেস্ট এক্সিকিউশন এবং এরকম আরো কিছু জিনিস। এখানে আমার মানে ডাইরেক্টলি এখানে আমার যে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের লিস্টটা আমি এখান থেকে দেখতে পাই, ঠিক আছে? এক মিনিট। ক্লাসিকে একটু বেটার হতো, সাইজটা ডাইরেক্টলি বাড়িয়ে দেওয়া যেত। এনিওয়ে, এখানে ওই মোড করেই দেখতে হবে, না হলে পরের গুলো দেখা যাবে না। তো তো এই তো আছে, ভেরি গুড। তো এখান থেকে আমরা যখন অ্যাপেক্স এর কোড লিখবো, তখন কিন্তু আমরা এখান থেকে লিখবো না, আমরা কি করব, আমরা ডেভেলপার কনসোল বলে একটা বস্তু পাওয়া যায়, আমি সেটআপে গেলাম, সেটআপ থেকে ডেভেলপার কনসোল, উই উইল রাইট দ্য কোড ইন ডেভেলপার কনসোল অ্যাট লিস্ট, তারপরে ভিএস কোড কি করে ইউজ করতে হয় সেগুলো আমি দেখাবো, ঠিক আছে? তো এখানে এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখার দরকার নেই। এখান থেকে যদি আমাকে নিউ করতে হয়, তাহলে ফাইল থেকে গিয়ে নিউ করে অ্যাপেক্স ক্লাস করলে আই ক্যান ক্রিয়েট অ্যাপেক্স ক্লাস। ওপেন, দ্যাট ইজ কন্ট্রোল ও, মানে কমান্ড ও। কমান্ড ও যারা অ্যাপেল ইউজ করছে, যারা নর্মাল উইন্ডোজ ইউজ করছে তাদের জন্য কন্ট্রোল ও। কন্ট্রোল ও ইউজ করলে এখান থেকে আমি লিস্টটাকে ওপেন করতে পারি, আমার কাছে কি কি আছে। আমি যদি ক্লাসে যাই, এখান থেকে তার ফুল লিস্ট পাওয়া যাবে, এখান থেকে আমি সার্চও করতে পারবো। ওকে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওপেন রিসোর্স। ওপেন রিসোর্স মানে হচ্ছে এনি রিসোর্স, হ্যাঁ, সেখানে কিন্তু অন্য যে কোনোটাই হতে পারে। তো এখান থেকে আমরা জেনারেলি, মানে আই প্রেফার টু ওপেন দিস ইন দিস ওয়ে, যে আমি প্রিভিয়াসলি কি লিখেছি সেটা আমি এখান থেকে এসে এখান থেকে গিয়ে ডাইরেক্টলি টাইপ করলে সেটা এখানে এসে যাবে। সে আমি টেস্ট পুট করছি, আমার টেস্ট নাম দিয়ে যতগুলো আছে সবকটা এসে যায়, ঠিক আছে? এবার এর মধ্যে ডট সিএমপি, ভিপিএফ, এই জিনিসগুলো কি সেগুলো আমরা পরে বুঝবো। প্রাইমারিলি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এপিএক্সসি। যখন আমরা অ্যাপেক্স ক্লাস তৈরি করি, তখন তার ব্যাকগ্রাউন্ডে দুটো জিনিস, দুটো ফাইল তৈরি হয়, এটা প্রথম দিন থেকে মাথায় রাখবে। দুটো ফাইল সিস্টেমে গিয়ে তৈরি হয়, একটা হচ্ছে এই ডট এপিএক্সসি, মানে একটা অ্যাপেক্স ক্লাস, আর একটা হচ্ছে ডট মেটা ডট এক্সএমএল, এর একটা এক্সএমএল ফাইল তৈরি হয়। সেই এক্সএমএল ফাইলটাকে আমি নর্মালি কোথাও দেখতে পাবো না আনটিল অ্যান্ড আনলেস আই এম ইউজিং সাম মেটা ডেটা। মেটা ডেটা যেখানে হ্যান্ডেল করা যায় সেখানে ওই ডট এক্সএমএলটা দেখা যায়। তো সেই মেটা ডেটা দেখার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে আইদার ভিএস কোড অথবা কোপাডো, এরকম কোনো একটা জায়গায় গিয়ে আমরা সেটা দেখতে পাই। তো ভিএস কোডটা আমি পরে দেখাবো কোনো সময়।
আপাতত এখান থেকে আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করি। ওকে, লেটস ক্রিয়েট এ নিউ অ্যাপেক্স ক্লাস। নামটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখিস। আমরা যখন অ্যাপেক্সে কাজ করব, কোনো ক্লাস যখন দিচ্ছি তার মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। ঠিক আছে, দিস ইজ দ্য নেমিং কনভেনশন উই শুড বি ফলোইং। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। আর তারপরে আমি বলছি ভ্যারিয়েবল বা এই জিনিসগুলো আমরা কিভাবে হোয়াট উই ক্যান ডু। হ্যালো ওয়ার্ল্ড বাদ দিয়ে আমি এটাকে ফার্স্ট অ্যাপেক্স ক্লাসই করে রাখি। তো আমার একটা অ্যাপেক্স ক্লাস, ফার্স্ট একটা অ্যাপেক্স ক্লাস আমি লিখছি, এটাকে গ্লোবাল না করে পাবলিক করলেও হয়। সো হোয়াট ইজ পাবলিক অ্যান্ড হোয়াট ইজ আদার থিংস, সেইগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। একটু অ্যাডিশনাল স্পেস দিলাম যাতে দেখতে সুবিধে হয়। কোড লেখার নিয়ম, বেসিক রুল, আপাতত এইটুকু মাথায় রেখো, কোনো ক্লাস লিখতে গেলে এই পাবলিক কথাটা আগে লিখতে হয়। ঠিক আছে, কেন লিখতে হয়, কি করতে হবে, সে মানে কেন এটা লিখছি সেটা আমি পরে বোঝাবো, যখন আমি অ্যাক্সেস স্পেসিফায়ার জিনিসটা বোঝাবো। অ্যাক্সেস স্পেসিফায়ার প্রবাবলি আমি নেক্সট টু নেক্সট ক্লাসে বোঝাবো। তার আগে এই অবধি জিনিসটা বোঝো যে whenever I am writing a class, ideally I have to put the comment so that system can understand কি আমি একটা ক্লাস তৈরি করতে চাইছি। তাহলে সেইটা বোঝানোর জন্য আমাকে একটা কি ওয়ার্ড ইউজ করতে হয়। ঠিক আছে, কি ওয়ার্ড, কি ওয়ার্ড মানে হচ্ছে some reserved words by which we can do specific thing। মানে আমাকে যদি একটা ক্লাস ক্রিয়েট করতে হয় তার আগে আমাকে একটা কিওয়ার্ড লিখতে হয়, দ্যাট ইজ ক্লাস। ঠিক আছে, ক্লাসটা, এই ক্লাস কথাটা আমি অন্য কোথাও অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো না, বিকজ দিস ইজ রিজার্ভড ওয়ার্ড, দিস ইজ এ রিজার্ভড ওয়ার্ড হ্যাভিং স্পেসিফিক মিনিং। ঠিক আছে, তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি ক্লাসের একটা নাম দিচ্ছি। রিমেম্বার, ইউ ক্যান পুট ইয়োর নেম, মানে ক্লাসের নেমের কিছু বেসিক রুল হয়, সেই বেসিক রুলগুলো ফলো করতে হবে। নাম্বার দিয়ে শুরু হবে না একটা ক্লাস, ক্লাসের নেমের মাঝখানে স্পেস থাকবে না। ঠিক আছে, মাঝখানে এর পরে গিয়ে আমি 1 2 3 4 দিতে পারি বা মাঝখানেও দিতে পারি। একটা ক্লাস হচ্ছে একটা স্ট্রিং, যে স্ট্রিংটা আমি ইউজ করব তার খুব বেসিক কিছু গাইডলাইন আছে, স্পেশাল ক্যারেক্টার ইউজ হবে না, সেমিকোলন ইউজ হবে না, এইরকম কিছু রুল আছে। এরকম বেসিক কিছু রুল বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড মিলিয়ে আমি একটা ক্লাস নেম দিতে পারি। বোঝা গেল? আর একটা জিনিস হচ্ছে পাবলিক ক্লাস যেটা, এটা কি স্মল লেটার লিখতে হবে? মানে এটাও হ্যাঁ, কোনো এটা ফরম্যাট আছে? এটা স্মলেই লেখা উচিত, পাবলিক ক্যাপিটালে লিখলেও এখানে প্রবলেম হয় না, বাট ইট শুড বি ইন স্মল। ঠিক আছে, বেসিক্যালি পাবলিকটা তো মানে অ্যাক্সেস মডিফায়ারের মতো কাজ করছে না, মানে ক্লাসটা কে অ্যাক্সেস কে মডিফায়ার নিয়ে আমি মানে যে ক্লাসে ডিসকাশন করব তখন আমি এটা এক্সপ্লেন করব, আপাতত আমি এটা এক্সপ্লেন করছি না। লেটস নট গেট ইনটু দ্যাট। ফার্স্ট থিং, আমরা আগের দিন কি বলেছিলাম যে একটা ক্লাস, যখন আমি একটা ক্লাস ক্রিয়েট করছি তখন সেই ক্লাসের মধ্যে আমার প্রাইমারিলি কি থাকা উচিত, মানে সেটা কি করবে, দ্যাট ইজ দ্য ব্লু প্রিন্ট অফ মাই অবজেক্ট। মানে আমি এর থেকে একটা অবজেক্ট ডিফাইন করব, সেই অবজেক্টের থ্রু দিয়ে ক্লাসটাকে অ্যাক্সেস করব। ঠিক আছে, ক্লাসের ভেতরে যা আছে, ক্লাসের ভেতরে কি থাকতে পারে, ক্লাসের ভেতরে থাকতে পারে মেম্বার ভ্যারিয়েবল অ্যান্ড মেম্বার ফাংশন। হোয়াট ইজ মেম্বার ভ্যারিয়েবল অ্যান্ড হোয়াট ইজ মেম্বার ফাংশন? আমি এখানে আইডিয়ালি যখনই আমি মানে এই ইয়েটা যখনই করবে তখন একটা ট্যাব স্পেস ইউজ করবে, আইডিয়ালি এই স্পেসটা দেওয়ার জন্য একটা ট্যাব স্পেস দেবে। তো আমি এই স্ট্রাকচারে আসছি, তার আগে আমি একটু বুঝিয়ে নিই, সেটা হচ্ছে হোয়াট ইজ মেম্বার ভ্যারিয়েবল অ্যান্ড হোয়াট ইজ মেম্বার ফাংশন।
মেম্বার ভ্যারিয়েবল হচ্ছে আমি যে অ্যাট্রিবিউট গুলো এই ক্লাসের থ্রু দিয়ে ডিরাইভ করতে চাই, যেগুলোকে অ্যাচিভ করতে চাই, দোজ আর মাই মেম্বার ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবল শব্দটার মানে হচ্ছে যে হুইচ ক্যান ভ্যারি। তার মানে আমার একটা ভ্যালু একটা জায়গায় আছে, সেই ভ্যালুটা চেঞ্জ করতে পারে, ঠিক আছে? সেই চেঞ্জ করতে পারার প্রপার্টির জন্যই সেটাকে ভ্যারিয়েবল বলা হয়। নাও হোয়াট ইজ এ ভ্যারিয়েবল ওয়েন আই এম লুকিং ইনটু মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যখন আমি একটা ভ্যারিয়েবল আছে বা ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল ডিফাইন করছি, কি করছি আমি প্র্যাকটিক্যালি আমি একটা মেমোরিতে একটা স্পেস অ্যালোকেট করছি। মেমোরি মানে র্যাম। একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করে তখন কম্পিউটারের মধ্যে র্যাম বলে একটি বস্তু হয়, সেই র্যামের মধ্যে সেই বস্তুটা থাকে। এটা কি তোমার লোকাল র্যামের মধ্যে আছে? দ্য আনসার ইজ নো। এই লোকাল র্যামের মধ্যে শুধু এই ব্রাউজারের কপিটা আছে। এই র্যামটা ইউজ হচ্ছে যে সার্ভারের থেকে এই এই ইনস্ট্যান্স বা এই সেলসফোর্সের এই ইনস্ট্যান্সটা এক্সিকিউট করছে তার র্যামের মধ্যে থাকবে, ঠিক আছে? সেটা ক্লাউডের কনসেপ্ট। এনিওয়ে, তো ওই র্যামের মধ্যে আমি একটা মেমোরি স্পেস অ্যালোকেট করি। এটা একটা জায়গা, মানে একটা মানে ব্ল্যাঙ্ক স্পেস বলতে গেলে যা বোঝায়। এবার সেই স্পেসের মধ্যে আমি যে ভ্যালুই দিই না কেন সেই ভ্যালুটাই সে নিতে পারে। আমার এখানে একটা ভ্যালু আছে, আমি সেই ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো আই ক্যান পুট বোথ দ্য ভ্যালুস। আমি এখানে 2 রকম বা 3 রকম বা 5 রকম মানে ইন্টিজার যে কোনো ভ্যালু এর মধ্যে স্টোর করতে পারি। যে কোনো বলতে ইন্টিজারের একটা লিমিট হয়, নাম্বারের লিমিট হয়। সেই লিমিটের মধ্যে আমি যে কোনো ভ্যালু এর মধ্যে স্টোর করতে পারি। ইন্টিজারের লিমিট কি? লিমিট আমাদেরকে জানতে হবে, কারণ যখন আমরা প্রোগ্রাম লিখতে চলেছি তখন আমাদের জানতে হবে আমাদের বাউন্ডারি গুলো কি কি, মানে বাউন্ডারি ওয়ালটা কোথায় সেটা আমাদের বুঝতে হবে। এবং সেলসফোর্সে অ্যাপেক্সে মানে লেখার সময় অবভিয়াসলি এই জিনিসটা আমাদের আরো ভালো করে বুঝতে হবে, বিকজ সেলসফোর্স তোমাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে যে দিজ আর দ্য বেস্ট প্র্যাকটিসেস, দিজ আর দ্য থিংস ইউ শুড ডু, অ্যান্ড দিজ আর দ্য থিংস ইউ শুড নট ডু, and there are few more things, there are few things which you must not do. তো সেই জিনিসগুলোকে আমাদের জানতে হবে। রেঞ্জ অফ ইন্টিজার ইন অ্যাপেক্স, ঠিক আছে? এই হচ্ছে ইন্টিজারের রেঞ্জ। এই মাইনাস এই ভ্যালুটা থেকে প্লাস এই ভ্যালু অবধি, দিস ইজ দ্য রেঞ্জ যার মধ্যে আমি আমার যে কোনো ভ্যালু আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। কেন এই রেঞ্জটা তোমাদের জানা দরকার? খুব কম সময় হবে এটা হয়তো, কিন্তু প্রোগ্রাম লিখতে গিয়ে যদি কোনোভাবে মাল্টিপল ইন্টিজার অ্যাড করতে করতে ভ্যালুটা এর থেকে ছোট বা এর থেকে বড় হয়ে যায়, তাহলে কিন্তু ইন্টিজার সেই ডেটাটা স্টোর করতে পারবে না। ইট উইল থ্রো অ্যান এরর, ঠিক আছে? তো এই রেঞ্জের ব্যাপারটা মাথায় রাখবে। যদিও এটা মানে আমি আমার জীবনে কোড লেখার ক্ষেত্রে এই রেঞ্জ কোনোদিন রিচ করিনি, দ্যাট ইজ ট্রু। মানে ইন অ্যাপেক্স অন্য ল্যাঙ্গুয়েজে রিচ করেছি, মানে জাভায় আমি যখন কোড লিখেছি আমি এরকম রেঞ্জ রিচ করেছি ডিপেন্ডিং আপন স্পেসিফিক সিনারিও, ঠিক আছে? এবং এই ভ্যালুটা রিচ করার চান্স খুব কম, বাট স্টিল ইউ হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড। ঠিক এরকমই এটা ইন্টিজার মানে হচ্ছে হোল নাম্বার। আমাকে যদি ডেসিমাল ইউজ করতে হয়, হোয়াট আই ক্যান ডু, ডেসিমাল ইউজ করার একটা স্পেসিফিক ওয়ে আছে। আমাকে যদি দুটো নাম্বার ডিভাইড করতে হয় তাহলে আমার অবভিয়াসলি পয়েন্টের পরে
to some extent some values will be there. So how I can use decimal? So decimal I can use in this way. ঠিক আছে, ডেসিমাল হতে পারে লং, লং ইজ এগেন লং ইন্টিজার, সেখানে বড় নাম্বার আই ক্যান ইউজ। ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটা অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই জিনিসটাকে ফ্লোট বলা হয়, ফ্লোট অ্যাপেক্সে কাজ করে না। এখানে প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, আমরা কি কি প্রিমিটিভ ডেটা টাইপ এখানে ইউজ করতে পারি। তো তার মধ্যে ডেসিমাল ইউজ করতে পারি, ইন্টিজার ইউজ করতে পারি, ডাবল ইউজ করতে পারি। আইডিয়ালি আমরা যখন কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কনসেপ্ট ভাববো বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে পারে ভাববো, এট দ্যাট টাইম কেউ কি আমি স্ক্রিন দেখছি না, কারোর কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলছি কি এটা কি ইন্টিজারের মধ্যে নাকি ইন্টিজারের বা পরে লেখার জন্য ডেসিমেলটা ইউজ করা হবে? না, ইন্টিজারের পরে হবে না, এটা অ্যাজ এ হোল হবে। মানে আমি যেমন এখানে কি লিখেছি, ও আচ্ছা, ওটা বোধ হয় আমি এখানে ইন্টিজার লিখেছিলাম, কারেক্ট? সেরকম হ্যাঁ। সেই জায়গায় আমি আমি লিখবো আর কি। ও, এই জন্য প্রবলেমটা হচ্ছে, 1 মিনিট। তো এখানে আমি কি লিখবো সেক্ষেত্রে? পাবলিক ডাবল and then I can put something like this। ঠিক আছে, তো ইন্টিজারের পরে আলাদা করে লিখবো না, আমি ডাবলটাকে ডাবল হিসেবেই লিখবো এখানে। বোঝা গেল? আচ্ছা, মানে এটার মধ্যে ইউজ করার জন্য ডাবল, মানে ডেসিমেলটাকে এভাবে লেখা যাবে? হ্যাঁ, মানে আমাকে যদি ডাবল ইউজ করা যায়, ডাবল ইউজ করা যায় যে মানে যে ক্ষেত্রে আমি ডাবল ইউজ করব, ডাবল অ্যান্ড ডেসিমালের মধ্যে দুটো মানে ডিফারেন্স আছে। হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ, এই প্রিমিটিভ ডেটা টাইপ দেখলে আমি দেখতে পাচ্ছি যে ডাবলের যে রেঞ্জ, ডাবলের রেঞ্জ ইজ 64 বিট নাম্বার, তার মানে 2 টু দি পাওয়ার 63 অব্দি আমি যেতে পারি। ডেসিমালের ক্ষেত্রে রেঞ্জটা কম হওয়ার কথা। এক্সাক্ট রেঞ্জটা কত আমি বলে দেবো পরে। তো প্রাইমারিলি দিস ইজ ইয়োর one of the important thing to remember that data type কি হয়। তো ডেটা টাইপ কি হয় সেটা জানার জন্য you should be going through this। ঠিক আছে, ব্লব, বুলিয়ান এগুলো আপাতত আমি বলছি না, এগুলো পরে বলবো। বুলিয়ান যদিও বুঝতে পারবে ট্রু আর ফলস। নাম্বার ওয়াইজ কি হতে পারে, ইন্টিজার, লং, ডাবল, এই নাম্বার গুলো, এবং স্ট্রিং। স্ট্রিং এর ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি, দিস ইজ স্ট্রিং টাইপের ডেটা টাইপ, এবং টাইম, ডেট টাইম, এই জিনিসগুলো দেখে রাখবে। ঠিক আছে, প্রাইমারিলি আমরা এখানে কি করছি, আমার এখানে মানে যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমার কিছু মেম্বার ভ্যারিয়েবল আর কিছু মেম্বার ফাংশন থাকতে পারে। আমার এখানে মেম্বার ভ্যারিয়েবল কি, আগে দুটো মেম্বার ভ্যারিয়েবল ছিল, আমি আরো দুটো মেম্বার ভ্যারিয়েবল অ্যাড করলাম। তাতে কি আছে, একটা টাইপের একটা মেম্বার ভ্যারিয়েবল হচ্ছে এ, যেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তার মধ্যে আমি ইন্টিজার ভ্যালু রাখতে পারি। আর একটা মেম্বার ভ্যারিয়েবল সেটাও টাইপ ইন্টিজার, কিন্তু সেটার ক্ষেত্রে আমি অন্য একটা ভ্যালু রেখেছি, বাট বোথ আর ইন্টিজার। সেরকমই আমি দুটো ভ্যারিয়েবল ডিফাইন করেছি হুইচ আর অফ টাইপ ডাবল। ঠিক আছে, যেখানে আমি ডেসিমাল প্লেস ইউজ করতে পারি, সে দিস, আমি এরকম ডেসিমাল প্লেস ইউজ করতে পারি।
হ্যাঁ বলো। স্যার একটা ডেসিমাল একটা লিখে দেখান না, ভ্যারিয়েবল কি করে লেখে? এই তো ডাবল। ও আচ্ছা, ডেসিমাল হিসেবে লিখতে চাইছো? হ্যাঁ স্যার। পাবলিক ডেসিমাল নিচ্ছে না, দেখতে হবে একবার। সেট স্কেল, স্যার এখানে ডেসিমালটাও কি একটা ক্লাস? ডেসিমাল ক্লাস নয়, ডেসিমাল ইজ এ ডেটা টাইপ। ডেটা টাইপ। আচ্ছা। এক মিনিট। এই যে। আইডিয়ালি এটা তো প্রবলেম করার কথা নয়, বাট লেট মি চেক। স্যার প্রবলেম হলে পরে তো ওখানে ডেভেলপার কনসোলে তো নিচে দেখাতো না এরর হিসেবে। অলরেডি দেখাচ্ছে। ও না দেখাচ্ছে না? স্যার দেখাচ্ছে না। তো আইডিয়ালি ডেসিমাল হচ্ছে তোমার, যখন তুমি ডেসিমালটাকে পুট করছো, ডেসিমাল হচ্ছে তোমার ওই পয়েন্টের পরে ইট উইল টেক সাম প্লেস। অনলি থিং ইজ দ্যাট ডেসিমাল যখন তুমি ডিফাইন করছো, তার থেকে বেটার হচ্ছে ডাবল ইউজ করা, বিকজ ডাবল হ্যাজ এ বেটার রেঞ্জ। ঠিক আছে। বাট দ্যাট ইজ নট ট্রু অলওয়েজ। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং মানে যে প্রোগ্রামটা লিখছো সেটার উপরে ডিপেন্ড করে। বাট এনিওয়ে, মোদ্দা কথা হচ্ছে যে তার মানে আমার এখন এর মধ্যে 5খানা মেম্বার ভ্যারিয়েবল আছে এবং একটা মেম্বার ফাংশন আছে। ফাইন। What is member function? When we need to do any kind of operation, we need to write any kind of logic, we have to write that within a method, or we have to write that within a function. এই জিনিসটাকে ফাংশনও বলা হয়, মেথডও বলা হয়। ঠিক আছে? তো আমার এখানে এই ক্লাসটার মেম্বার ভ্যারিয়েবল আর মেম্বার মেথড কি কি আছে? 5টা মেম্বার ভ্যারিয়েবল আছে, তার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে, আর একটা মেম্বার মেথড আছে। সেই মেথডের মধ্যে আমি লজিক কিছু লিখিনি, জাস্ট আই এম জাস্ট রিটার্নিং সামথিং। ঠিক আছে? আই এম জাস্ট রিটার্নিং ওয়ান স্ট্রিং ভ্যালু ফ্রম দেয়ার। হ্যাঁ, কারোর কিছু বক্তব্য থাকলে বলো। স্যার বলছি ডাবল আর ডেসিমেলের মধ্যে তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে রেঞ্জের ডিফারেন্স। মানে আমি যে রেঞ্জের ভ্যালু এখানে ডেসিমালে স্টোর করতে পারি, ডাবলে তার থেকে অনেক বড় রেঞ্জের ডেটা আমি স্টোর করতে পারি। আচ্ছা, মানে ইন্টিজার আর লং এর মধ্যে যেরকম ডিফারেন্স ওরকম। হ্যাঁ, ইন্টিজার এবং লং এর মধ্যে যেরকম ডিফারেন্স হয়, লং মানে লং ইন্টিজার, সেরকম। আচ্ছা। ঠিক আছে? নাও if I have to do something with this, মানে আমাকে যদি এই জিনিসটাকে ইউজ করতে হয়, তাহলে আমায় কি করতে হবে? I have to define the object of this class, and then I can access these values, or I can do something with these, right? তো তার জন্য আমি কি করব? এটা প্র্যাকটিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা অন্য কোনো একটা অ্যাপেক্স ক্লাস যখন লিখি, তার মধ্যে থেকে এই ক্লাসের অবজেক্ট গুলোকে ইউজ করি। কারণ আমার এখানে বেসিক স্ট্রাকচার হচ্ছে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে। এখানে ক্লাসের বাইরে কিছু লেখা যায় না, পুরোটাই ক্লাসের ভেতরে থাকে। বাট এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে কোথায় গেল, এই এক্সিকিউট অ্যানোনিমাস বলে একটি বস্তু হয়। এক্সিকিউট অ্যানোনিমাস উইন্ডোর মধ্যে থেকে আমরা কোনো স্ট্যান্ডার্ড কোড লিখে যদি চালাতে চাই, এক্সিকিউট করতে চাই, দেন ইট উইল ওয়ার্ক। তো আমাকে কি করতে হবে সেখানে?
আমাকে প্রথমে অবজেক্ট ডিফাইন করতে হবে, এবং এই অবজেক্টের মধ্যে আমি কি করব, আমি একটা কাজ করছি, আমি ডাইরেক্টলি অবজেক্ট গুলোকেই প্রিন্ট করিয়ে দিচ্ছি। এটা হবে না, এটাও হবে না, ঠিক আছে। এবার সিস্টেম ডট ডিবাগ হচ্ছে একটা স্পেসিফিক স্টেটমেন্ট, ঠিক আছে। সেই স্পেসিফিক স্টেটমেন্টের মধ্যে আমি কি করতে পারি, আমি লগ হয়, একটা লগ ক্রিয়েট হয় যখন আমি একটা অ্যাপেক্স ক্লাস এক্সিকিউট করি। অ্যাপেক্স ক্লাসের লগ সেট করাটাও আমি দেখিয়ে দেবো। যখন আমি মানে লগ সেট করি, তখন যখন আমি কোনো অ্যাপেক্সকে এক্সিকিউট করব, তখন সেই লগের মধ্যে প্রিন্টিং মানে তার মধ্যে লেখা হবার মানে লেখার জন্য আমি যে স্টেটমেন্টটা ইউজ করি, দ্যাট ইজ সিস্টেম ডট ডিবাগ। নাও হোয়াট ইজ অ্যাকচুয়ালি সিস্টেম ডট ডিবাগ? সিস্টেম ডট ডিবাগ বলে আমি এখানে যেটা লিখেছি, এটা একটা ইনবিল্ট ফাংশন, ইনবিল্ট মেথড হুইচ আই এম ইউজিং। ওকে, এটা একটা ইনবিল্ট ফাংশন অর মেথড which I am using to print the values. ওকে, আমি obj1 একটা বানিয়েছি, আমি obj2 যেটা বানিয়েছি তার মধ্যে আমি কতগুলো কাজ করি। সেটা হচ্ছে obj2 ডট a equals to 145. ওকে, আচ্ছা, ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইনমেন্ট নতুন করে হচ্ছে কি স্যার? কারেক্ট, .88 হলো। এবার আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমাদের কি হয় সেটা আমরা দেখব। এখানে একটা লগ জেনারেট হয়েছে, এখান থেকে একটা লগ জেনারেট হয়। এছাড়া আরেকটা জিনিস হয়, আরেকটা জিনিস করা যায়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট গিভ মি এ সেকেন্ড। হুম, দেখতে পাচ্ছ হোপফুলি স্ক্রিন। ডিবাগ লগ বলে একটি বস্তু হয়। এই ডিবাগ লগের মধ্যে আমার মানে whatever apex is getting executed, that can be logged here, provided you have the log for that user। যে ইউজারের কনটেক্সটে এটা হচ্ছে, সেই ইউজারের কনটেক্সটে আমি যখন মানে এটা মানে আমি যখন কিছু এক্সিকিউট করব, তখন সেই জিনিসটা এখান থেকে ইয়ে হবে, মানে লগটা এখানে তৈরি হবে। তো আমাকে কি করতে হবে, আগে আমাকে একবার একটা জিনিস দেখতে হবে। এটা আমার ইউজার নেমটা কি, অমর্ত্য গোস্বামী। এক মিনিট দাঁড়ান, তাও একবার দেখে নি। একটাই ইউজার আছে না দুটো আছে? এটাই হচ্ছে আমার কনফিউশন, কোনটা ইউজ করছি। হোপফুলি এটা ইউজ করছি। ঠিক আছে, লগ না হলো তারপরেও বোঝা যাবে। এটা ম্যাক্সিমাম 24 ঘন্টার জন্য এটা ইয়ে করা যায়। ডিবাগ লেভেল, আমাদের কি কি ডিবাগ লেভেল আছে একবার দেখে নেওয়া যাক। ও, একটাই আছে, একটা নতুন ডিবাগ লেভেল বানাতে হবে। ডেটাবেস, ফাইনেস্ট, ওয়ার্কফ্লো রাখবো না, অ্যাপেক্স কোড, ফাইনেস্ট, ফাইন।
এটা হচ্ছে আমি কি কি জিনিস এই লগের মধ্যে পাবো, যা যা আমি এক্সিকিউট করছি সেই সবকটা জিনিসই এর মধ্যে পাবো। লেট মি সেভ ইট। এনিওয়ে, আগে যেটা এক্সিকিউট হয়ে গেছে সেটা এখন আসবে না, তো এই লগটাকে আগে আমরা খুলি। জাস্ট এটাকে ডাবল ক্লিক করলেই আমরা পেয়ে যাব আমাদের কি কি লগ করা ছিল। অবজেক্ট 1, অবজেক্ট 2 আর অবজেক্ট 3, রাইট? তো আমরা দেখি অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3 বলে কি কি পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে অবজেক্ট 1, ফার্স্ট অ্যাপেক্স ক্লাসের মধ্যে আমার ডিফল্ট যে ভ্যারিয়েবল গুলো আছে সেই সবকটাকেও প্রিন্ট করিয়ে দিয়েছে। বোঝা গেল? এর মধ্যে আমার যা যা ভ্যারিয়েবল ছিল সেই সবকটাকেও এখানে এই ডিবাগে পুট করে দিয়েছি। আমি এখান থেকে যদি আমার ডিবাগটা খুঁজতে হয়, এখানে একটা চেকবক্স আছে ডিবাগ অনলি, তাহলে আমার এইটা চলে আসে। ঠিক আছে, এবার আমি যদি শুধু ইউজার ডিবাগই দেখি তাহলে আমি কি দেখছি, এখানে আমার অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3 যে তিনটে আমি প্রিন্ট করিয়েছিলাম, সরি এটা হচ্ছে এই যে অবজেক্ট 1, অবজেক্ট 2 আর অবজেক্ট 3 যে তিনটে আমি এখানে প্রিন্ট করিয়েছিলাম সেই তিনটেই এখানে চলে এসেছে। তার মধ্যে এবার কি দেখা যাচ্ছে, অবজেক্ট 2 এর মধ্যে এর ভ্যালু আর অবজেক্ট 1 এর এর ভ্যালুটা সেম নয়। ঠিক আছে, এটার ভ্যালুটাও সেম নয়, বাকিগুলো আমি কিছু করিনি বলে সেগুলো সেমই রয়ে গেছে। সো এইটা হচ্ছে একটা স্পেসিফিক এক্সাম্পল যেটা আমরা আগের দিন পড়েছিলাম, সেটা হচ্ছে যে ক্লাস ইজ মাই ব্লুপ্রিন্ট অ্যান্ড অবজেক্ট ইজ দ্য ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তার মানে আমি একটা সাইকেল বানানোর ব্লুপ্রিন্ট বানিয়েছি, সেটার থ্রু দিয়ে আমি তিনটে সাইকেল বানিয়েছি। তার মধ্যে কোন সাইকেলটা কত জোরে চালাবো বা কোন সাইকেলটায় আমি এক্স্যাক্টলি কি অ্যাট্রিবিউট পুট করব, মানে টায়ারটা আমি এক্স্যাক্টলি কোন কোম্পানির পুট করব, সেটা আমি কিন্তু সেই ইনস্ট্যান্সের ওপরে গিয়ে ঠিক করতে পারি। তার মানে ইনস্ট্যান্সের অ্যাট্রিবিউট গুলো আমি চেঞ্জ করতে পারি। ফাইন, বোঝা গেল? এখানে আমি কি করলাম, তিনটে আলাদা অবজেক্ট বানিয়েছি, তিনটে অবজেক্টের মধ্যেই কিন্তু এর একটা করে কপি আছে, বি এর একটা কপি আছে, সিডির একটা করে কপি আছে। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা কপি আছে প্রত্যেকটা আলাদা অবজেক্টের মধ্যে। ফাইন, এবং সেই কপিগুলোর মধ্যে আমি আলাদা আলাদা ভ্যালু পুট করেছি। ফার্স্ট সাইকেলের জন্য আমি যে কোম্পানির টায়ার তৈরি মানে টায়ার ইউজ করেছিলাম, সেকেন্ড কোম্পানির জন্য অন্য কোম্পানির টায়ার আমি পুট করেছি। টায়ারগুলোর কিন্তু সাইজ সেম, মাইন্ড দ্যাট। এই এর মধ্যে আমি যত ম্যাক্সিমাম যত বড় সাইজের ভ্যালু স্টোর করতে পারি, আর এই এর মধ্যে যত ম্যাক্সিমাম যত ভ্যালু স্টোর করতে পারি, দুটো কিন্তু সেম। ওটা কিন্তু ওই সেম ইন্টিজারের রেঞ্জের মধ্যেই পড়বে, কিন্তু ইউ হ্যাভ দ্যাট রেঞ্জ ইন ইউর হ্যান্ড। তার মধ্যে তুমি ডিফারেন্ট ভ্যালু পুট করতে পারো, বাট ইউ ক্যানট গো বিয়ন্ড দ্য রেঞ্জ। এই বস্তুটা এখনো অবধি মানে লোকজনের কতটা ক্লিয়ার হচ্ছে সেটা আগে বলো। ভ্যালুটা চেঞ্জ হলো কি? হুম, ভ্যালুটা চেঞ্জ হলো কি করে স্যার? কোন ভ্যালুটা? এই ভ্যালুটা, হ্যাঁ, এই যে এখানে ভ্যালুগুলো আমি চেঞ্জ করলাম অবজেক্ট 2 দিয়ে। সিনট্যাক্স কি লিখেছি সেটা বুঝতে হবে না, শুধু এইটুকু বোঝ আমি অবজেক্ট 2 এর মধ্যে এ আর এ বি এর ভ্যালু চেঞ্জ করেছিলাম। ইনিশিয়াল ভ্যালু আমার ক্লাসের মধ্যে দেওয়া আছে, তারপরে আমি কি করেছি, বাইরে থেকে সেই ভ্যালু একটার মধ্যে বাইরে থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছি। স্যার এখানে তো আমরা শুধুমাত্র ভ্যালু গুলোকে প্রিন্ট করছি, মানে আর তো কিছু করছি না। আমরা কিছুই করছি না, আমি শুধু এইটুকুই দেখাতে চাইছি যে আমি এ আর এ বি এর ভ্যালু অবজেক্ট 2 এর জন্য চেঞ্জ করে দিয়েছি। না না স্যার, ওটা বলছি না, মানে ওইটাই বলছি যে এখানে তো জাস্ট আমরা আপাতত ভ্যালুটা প্রিন্ট করছি। হুম, অ্যাকচুয়ালি স্যার এই জন্য কোয়েশ্চেনটা করলাম, কারণ ক্লাস ডট অফ মেথড যেটা ইউজ করা হয়, তো এখানে তো সেই মেথডটা কোনো না আমরা এখানে ইমপ্লিমেন্টেশন। মেথড ইউজ করিনি এখন, আমি শুধু ভ্যারিয়েবল গুলোকে দেখাতে চাইছি। মেথডের পার্টটায় পরে আসছে, হাউ টু অ্যাক্সেস এ মেথড বা হাউ টু অ্যাক্সেস ভ্যারিয়েবল সেই ডিটেলস গুলো তো আমি যাইনি। আমি শুধু বেসিক যে কনসেপ্টটুকু বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমি একটা ক্লাস লিখেছি, দিস ইজ মাই ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এই ব্লুপ্রিন্টের আমি মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি করতে পারি। মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি করেছি এখানে।
এই যে মাল্টিপল ইনস্ট্যান্স, একটা ইনস্ট্যান্স, দুটো ইনস্ট্যান্স, 3 নম্বর ইনস্ট্যান্স, ঠিক আছে? এই 3টে ইনস্ট্যান্স আলাদা আলাদা ফিজিক্যাল স্পেস নেয়, ঠিক আছে? তার মধ্যে এ এর কপি আলাদা, মানে এই এটা অবজেক্ট 1 এর এ আর অবজেক্ট 2 এর এ সেম জিনিস নয়, দুটো আলাদা ইনস্ট্যান্স, দুটো আলাদা ফিজিক্যাল লোকেশন, ঠিক আছে? হুম মানে আমি যে এটা ডিফাইন করেছিলাম, এই এটার কিন্তু ফিজিক্যালি কোনো অস্তিত্ব নেই যতক্ষণ না আমি এর ইনস্ট্যান্স তৈরি করছি। ইনস্ট্যান্স যখনই তৈরি করব, সেই ইনস্ট্যান্সের রেসপেক্টে এর একটা ফিজিক্যাল কপি তৈরি হবে, তার একটা লোকেশন তৈরি হবে। সেই লোকেশনে আমি যা ইচ্ছে ভ্যালু, ইন্টিজার টাইপের যা ইচ্ছে ভ্যালু স্টোর করতে পারি। এই যা ইচ্ছে ভ্যালু হিসাবে আমি একটা ইনিশিয়াল ভ্যালু এখানেই দিয়ে রেখেছিলাম ক্লাসে, যখন এ তৈরি হবে তখন 141 ভ্যালুটা নিয়েই তৈরি হবে। পরেরটায় অবজেক্ট 2 এর জন্য আমি ওই ইনিশিয়াল ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছি, মানে আচ্ছা, ইনিশিয়ালি অবজেক্ট ওয়ানে প্রথমে চেঞ্জ করে দিলাম। অবজেক্ট ওয়ানে প্রথমে আমরা জাস্ট ভ্যালু গুলো যেগুলো ইনিশিয়ালি নিয়েছিলাম সেগুলো ডিসপ্লে করছি, আর অবজেক্ট টু এর চেঞ্জড ভ্যালুটা শো করছি। কারেক্ট। আমি এটা জাস্ট এরই জন্যই শো করতে চাইছি, যে শো করেছি যে 3টে ফিজিক্যালি যে আলাদা অবজেক্ট, ঠিক আছে, 3টে যে ফিজিক্যালি আলাদা বস্তু এবং তার মধ্যে যে আলাদা আলাদা ভ্যালু পুট করা যায়, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। স্যার একটা কোয়েশ্চেন করবো? হুম স্যার হুম। এই সিস্টেম তো এ এ বি এইটা চেনে না, ও খালি ভ্যালু গুলো চিনছে, ভ্যালু গুলো যেটা স্টোর করা হয়েছে। ও এবার ভ্যালু গুলো চিনছে না, ও একটা মেমোরি লোকেশন চিনছে। হ্যাঁ, মেমোরি লোকেশন অকুপাই করেছে। এবার হ্যাঁ। যখন আমি সিস্টেম ডট ডিবাগে যাচ্ছি, সেক্ষেত্রে আমার প্রিন্ট করছে যে a ইকুয়ালস টু 141, ab ইকুয়ালস টু 12521। তো a আর ab টা এটা কোথা থেকে মানে আউটপুটে দেখাচ্ছে? আমি তো জাস্ট হ্যাঁ, এটা যে মানে এটার ডিটেলসেও পরে যাব, শুধু এইটুকু বুঝে রাখো, আমি এখানে সিস্টেম ডট ডিবাগের মধ্যে ডাইরেক্টলি অবজেক্ট 1টাকে প্রিন্ট করিয়ে দিয়েছি, হ্যাঁ। ঠিক আছে? সিস্টেম ডট ডিবাগ কোনো অবজেক্টকে প্রিন্ট করানো মানে তার মধ্যে যতগুলো ভ্যারিয়েবল আছে সবকটাকে প্রিন্ট করিয়ে দেবে। আমি এখানে চাইলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করেও প্রিন্ট করতে পারতাম, ঠিক আছে? আমি যদি সিস্টেম ডট ডিবাগের মধ্যে এখানে দিই obj1.a, তাহলেও শুধু এর ভ্যালুটাকে প্রিন্ট করবে, এরকম ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে প্রিন্ট করবে না, শুধু এ বলে তার পাশে এর ভ্যালুটা দিয়ে দেবে। আচ্ছা, এটাও দেব। হ্যাঁ, সেখানে আমি ইন্ডিভিজুয়ালি যদি করি, যদি আমি ডাইরেক্টলি কোনো অবজেক্টকে প্রিন্ট করিয়ে দিই, মানে এই কনসেপ্টটাতেও আসবো আমরা, মানে ওভারলোডিং এর কনসেপ্টও পরে আসবো। আমি যদি ডাইরেক্টলি কোনো অবজেক্টকে প্রিন্ট করি, সিঙ্গেল কোটসের মধ্যে যা পুট করছি দ্যাট ইজ স্ট্যাটিক, মানে এটা কিছু চেঞ্জ হবে না। এখানে যদি আমি obj1 এর জায়গায় xyz যা ইচ্ছে লিখি সেইটুকুই প্রিন্ট হবে। কিন্তু এই যে obj1টা, যেটা আমার ব্র্যাকেট মানে সিঙ্গেল কোটস এর মধ্যে নেই, ও প্র্যাকটিক্যালি obj1 অবজেক্টের মেমরি স্পেসে যা ও পাচ্ছে সেই গোটাটাকেই ও প্রিন্ট করিয়ে দিচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে স্যার এখানে অবজেক্টটা আমি অ্যাসাইন করলাম কোথায়, যে ফার্স্টে যেটা অ্যারোনিউস উইন্ডো ফার্স্ট ক্লাস অবজেক্ট 1? এই যে ডিফাইন করেছি, তো শুধু অবজেক্টটাকে ডিফাইন করেছি, তার মধ্যে আমার ভ্যালু অ্যাসাইন করার দরকার নেই, কারণ ক্লাসের মধ্যে আমি ইনিশিয়াল ভ্যালু তো পুট করে এসেছি অলরেডি। এটা হচ্ছে ডেফিনেশন অফ দিস অবজেক্ট। আমি এই অবজেক্টটাকে ডিফাইন করলাম, ব্লুপ্রিন্ট সাইকেলের ব্লুপ্রিন্ট থেকে ফিজিক্যালি একটা সাইকেল ক্রিয়েট করলাম। সেটা করার সিনট্যাক্স হচ্ছে এইটা। কেন এরকম সিনট্যাক্স লেখা হয় সেগুলোতে আসবো, মানে অল সিনট্যাক্স রিলেটেড কোয়েশ্চেনে আমি আসবো। আমি নেক্সট ডে সিনট্যাক্স এর থ্রু দিয়েই যাব, মানে সিনট্যাক্সই বোঝাবো। এখানে আমরা ডাইরেক্ট তাহলে ক্লাসের নামটা ইউজ করলাম। ক্লাসের নামটা ইউজ করতে হবে। আমাকে যদি একটা ক্লাসকে ক্লাসের অবজেক্ট ডিফাইন করতে হয়, তাহলে সেই ক্লাসের নামই ইউজ করতে হবে। মানে আমি একজনকে যদি সুশান্ত বলে ডাকি, তাহলে তাকে মানে সুশান্তই হতে হবে। মানে আমি যদি সুশান্ত বলে ডাকি, তাহলে কিন্তু নিকিতা রিপ্লাই করবে না। বেসিক্যালি এখানে বলে দিচ্ছে যে এই ক্লাসের এই অবজেক্টটা ডিফাইন এই করতে অবজেক্টটা আলাদা, এই অবজেক্টের নামটা আলাদা, কিন্তু এটা কি, এটা এক্স্যাক্টলি এই obj1টা কি, তার কি ডেফিনেশন, মানে সেটা কি বস্তু, সেটা আমার এখান থেকে আসছে। এটা যদি আমি অন্য কোনো ক্লাসের নাম দিই, তাহলে obj1 নাম দিয়ে অন্য কোনো ক্লাসের অবজেক্ট তৈরি হবে। মানে এক্স্যাক্টলি আমরা বলে দিচ্ছি যে এই অবজেক্টটা এই ক্লাস থেকে ভ্যালুগুলো তুলবে।
এরকম কি? ভ্যালুগুলো তুলবে না, এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করবে। 1 মিনিট দাও। এই ক্লাসের একটা ফিজিক্যাল ফর্ম তৈরি করছে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি অ্যাকচুয়ালি জাস্ট একটা ক্লাসের স্পেসিফিক অবজেক্ট ডিফাইন করছি। সেই অবজেক্টের আমি যখন একটা অবজেক্ট ডিফাইন করছি তখন তার মধ্যে যতগুলো ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল গুলোর একটা করে কপি তৈরি হয়ে যাচ্ছে ওই ইনস্ট্যান্সের মধ্যে। আমি যেটুকু বলছি এই স্টেটমেন্টটুকু ক্লিয়ার হচ্ছে কিনা সেটা আগে আমায় বলো। আশপাশে আরো কোয়েশ্চেন আসবে মাথায়, সেগুলো আমি জানি, সেগুলোতে আমি পরে আসবো। আমি যেটুকু স্টেটমেন্ট বলছি সেইটুকু সবার জন্য ক্লিয়ার হচ্ছে কিনা, মানে আই নিড টু নো দ্যাট পার্ট। হ্যাঁ স্যার, আমার তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। এভরিবডি ভ্যারিয়েবল আর ইনস্ট্যান্স কি আলাদা? বুঝলাম না কে বল। আমি সুশান্ত হ্যাঁ বল। বলছি ভ্যারিয়েবল আর ইনস্ট্যান্স দুটো কি তাহলে আলাদা জিনিস? অ্যাবসলিউটলি আলাদা। ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবল হচ্ছে যে আমি যার মধ্যে একটা ভ্যালু স্টোর করতে পারি, ঠিক আছে? সেটা যে কোনো, সেটা যে টাইপের হবে সেই টাইপের ভ্যালু আমি স্টোর করতে পারবো। আমি যদি একটা স্ট্রিং এ বলি তাহলে তার মধ্যে স্ট্রিং টাইপের ডেটা আমি স্টোর করতে পারবো। দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল, ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। আর ইনস্ট্যান্সটা কি? যে একটা স্পেসিফিক টাইপ, আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসের আমি একটা অবজেক্ট ডিফাইন করছি। অনেকটা ওই ভ্যারিয়েবল ডেফিনেশনের মতোই দেখতে লাগে বস্তুটা, কিন্তু এক্স্যাক্টলি এক নয় ব্যাপারটা। কেন নয় সেটাও পরে বোঝাবো। তো এই একটা ক্লাসের ক্ষেত্রে আমি তার যে মানে বস্তুটা তার সাথে জেনারেট করতে পারি সেই বস্তুটা হচ্ছে তার ইনস্ট্যান্স, ঠিক আছে? এটা কিন্তু ভ্যারিয়েবল নয়। এটা একটা obj1 একটা ভ্যারিয়েবল নয়, obj1 একটা অবজেক্ট। অবজেক্ট বস্তুটা কি? কোন ক্লাসের একটা স্পেসিফিক কোন ক্লাসের ইনস্ট্যান্স, সেটাকে আমরা অবজেক্ট বলি। মানে যেটা আগের দিনে বলেছিলাম যে আমি একটা সাইকেলের ব্লুপ্রিন্ট বানিয়েছিলাম, ফিজিক্যালি আমি যখন সাইকেলটা তার থেকে বানালাম সেটা দেখে, সেই ব্লুপ্রিন্টটা দেখে দেখে আমি একটা সাইকেল তৈরি করলাম। আমি যে সাইকেলটা তৈরি করলাম দ্যাট ইজ মাই ইনস্ট্যান্স। ব্লুপ্রিন্টটা হচ্ছে আমার ক্লাস, ফিজিক্যাল সাইকেলটা হচ্ছে আমার তার ইনস্ট্যান্স বা অবজেক্ট। সাইকেল অ্যাজ এ হোল একটা অবজেক্ট সেই হিসেবে। বুঝতে গেছে সুশান্ত? হুম। সেটা আমরা ডিফাইন করছি হচ্ছে এই অমনিভাস উইন্ডোতে। হ্যাঁ, এই বেসিক জায়গাটুকুতে সবাই ক্লিয়ার তো? মানে একটা অবজেক্ট এবং সেই অবজেক্টের মানে একটা ক্লাস এবং সেই ক্লাসের ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স ব্যাপারটা বোঝা গেছে তো? যে আমি ফিজিক্যালি মেমরি একটা অ্যালোকেশন হবে, তার মধ্যে আমি ওই ক্লাসের মধ্যে যা যা ভ্যারিয়েবল ডিফাইন ছিল তার কপিগুলো ডিফাইন্ড হবে, তার মধ্যে সেগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো থ্রু অবজেক্ট। সেই অবজেক্টটাই হচ্ছে আমার ওই ক্লাসের ইনস্ট্যান্স। এবার তা বলছি মানে একটাই হবে এরকম না, আমি একটা ক্লাসের মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি করতে পারি এবং সেই মাল্টিপল ইনস্ট্যান্সের মধ্যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু রাখতে পারি সেম ভ্যারিয়েবলের মধ্যে। আমার ভ্যারিয়েবলের নেমটা কিন্তু সেম। obj1 এর মধ্যেও এ আছে, obj2 এর মধ্যেও এ আছে, কিন্তু দুটোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আলাদা, দুটো আলাদা ভাবে কাজ করছে। হোপফুলি দিস ইজ ক্লিয়ার টু এভরিবডি, রাইট? স্যার একদম স্যার। স্যার হুম। বলছি একটা কথা ছিল স্যার, এই অবজেক্ট 1 এটা আমি এখানে স্যার না লিখে মানে কোডে কেন লিখিনি স্যার? কোড লেখার সময় কোড লেখার সময় লিখবো, এই কোডটা আমি কোথায় লিখবো? মানে আমি তো একটাই অ্যাপেক্স ক্লাস লিখেছি, সেই অ্যাপেক্স ক্লাসের ভেতরে তার অবজেক্ট ডিফাইন করবার দরকার হয় কি? করতে পারি, মানে সেটা খুব মানে নমিনাল সিনারিওতে হয়।
আমি যদি অন্য একটা ক্লাস লিখতাম, সেই ক্লাসের মধ্যে থেকে গিয়ে যদি আমি এই ক্লাসের অবজেক্ট ডিফাইন করতাম, আমি করতে পারতাম। আমি একটা সেকেন্ড অ্যাপেক্স ক্লাস তৈরি করলাম, তার মধ্যে গিয়ে আমি এই ফার্স্ট অ্যাপেক্স ক্লাসের অবজেক্ট ডিফাইন করলাম, দিয়ে সেই অবজেক্টের এবিসি গুলোকে আমি ইউটিলাইজ করলাম, বা তার মধ্যে সিস্টেম ডিবাগ লিখলাম। আই ক্যান ডু দ্যাট, অ্যাবসলিউটলি আই ক্যান ডু দ্যাট। আমি আপাতত এটা করিনি, তার কারণ হচ্ছে আমি আর একটা ক্লাস শুধু এই অবজেক্ট আর ক্লাস বোঝানোর জন্য আমি আর একটা ক্লাস লিখতে চাইনি। সেই জন্য আমি লিখতেই পারি এই গোটা জিনিসটাই আমি একটা অন্য ক্লাসের মধ্যে লিখতে পারি, কিন্তু এই জিনিসগুলো লিখতে পারবো না। এই জিনিসগুলো লিখতে হলে আমাকে কোনো ফাংশনের মধ্যে লিখতে হবে, কারণ আমি এখনো ফাংশনটা তোমাদের যেহেতু বোঝাইনি, সেহেতু আমি ওই জায়গাটায় আপাতত যাচ্ছি না, আমি আসবো সেটায়। বলছি এটা কি জেনারিক অবজেক্ট, মানে obj1 obj2? জেনেরিক মানে আমি তো তার একটা টাইপ বলে দিয়েছি, ফার্স্ট অ্যাপেক্স ক্লাস, এই টাইপের অবজেক্ট। এটা আমার সিস্টেমের মধ্যে এক গাদা ক্লাস লেখা আছে, সেই অন্য কোনো ক্লাসের অবজেক্ট এটা নয়। স্যার আমি যে কোনো নাম ইউজ করতে পারি, তাই তো স্যার? যে কোনো নাম obj1 এর জায়গায় ইউজ করতে পারি, এই জায়গায় পারি না। ঠিক আছে। ঠিক আছে, মানে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এবার সাদা জামা, মানে জামাটাকে আমি জামা বলবো না টি শার্ট বলবো না কি বলবো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। সেটা এখানে সেই চেঞ্জটা আমি এখানে করতে পারি, সেই ফ্লেক্সিবিলিটিটা আমার আছে। কিন্তু ক্লাসের নাম চেঞ্জ করতে পারবো না। ক্লাসের নাম যদি চেঞ্জ করে দিই, তাহলে সিস্টেম বুঝবে কি করে আমি কোন ক্লাসটাকে অ্যাক্সেস করতে চাইছি, কোন ক্লাসের অবজেক্ট এটা হবে। আমি বাইসাইকেলের ব্লুপ্রিন্ট থেকে একটা ফিজিক্যাল ইনস্ট্যান্স বানাচ্ছি, নাকি একটা 4 চাকা গাড়ির ব্লুপ্রিন্ট থেকে একটা ইনস্ট্যান্স বানাচ্ছি, সেটা তো আমায় সেটার নাম দিয়েই আইডেন্টিফাই করতে হবে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। যে কটা কোয়েশ্চেন তোমরা করছো, এই সব কটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনের আনসার গুলো যেগুলো শুনছো, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে এইটা, মানে ক্লাস এবং অবজেক্টের কনসেপ্ট যেন একদম চোখের সামনে ক্লিয়ার থাকে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমি যদি পর পর 2-3টে ক্লাস লিখি, তো এটা ফার্স্ট মানে যাতে বোঝার জন্য, সিস্টেমে বোঝার জন্য ফার্স্ট ক্লাস, অ্যাপেক্স ক্লাস, সেকেন্ড অ্যাপেক্স ক্লাস, এইভাবে লেখা যেতে পারে। না, ফার্স্ট আইডিয়ালি লেখা যেতে পারে না, এটা খুব বাজে নাম ফার্স্ট অ্যাপেক্স ক্লাস বলে। মানে আমি যদি প্র্যাকটিক্যালি প্রজেক্টে কাউকে লিখতে দেখি ফার্স্ট অ্যাপেক্স ক্লাস, তাহলে তা মানে সেদিনই বলবো যে মানে কোড লেখা বন্ধ করো। তো প্রথমত তুমি যখন কোনো ক্লাস লিখবে, সেই ক্লাসের ক্ষেত্রে প্রাইমারি রিকোয়ারমেন্ট টু নেম দ্যাট ক্লাস হচ্ছে, যেটার থেকে আমি বুঝতে পারবো যে আমি এই ক্লাসটা কি জন্য লিখেছিলাম। একটা, আমি যদি এই অর্গটা দেখি, আমার এই অর্গটা মোস্ট প্রবাবলি তৈরি হয়েছিল বছর 15 আগে, বোধহয় 10-12 বছর তো বটেই। মানে ব্লুপ্রিন্টটা কি সেটা আগে স্পেসিফাই করে দিতে হবে। ব্লুপ্রিন্টটা আমি স্পেসিফাই করব যখন তুমি ব্লুপ্রিন্টের নামটা জানতে চেয়েছো। তো এই ব্লুপ্রিন্টের নাম, এই দেখো 2015 লেখা ক্লাস আছে, ঠিক আছে? তো এই ক্লাসটা কি করে, এটার নামটা দেখে আমি একমাত্র বুঝতে পারবো। আইডেন্টিফাই মাই করে দেবে। প্রোফাইল পেজ কন্ট্রোলার, এই নামটার থেকে আমি বুঝতে পারছি এটা কোনো ভিএফ পেজ ছিল, তার এগেনস্ট এর কন্ট্রোলারটা আমি এখানে লিখেছি, সেটা মাই প্রোফাইল পেজ বলে কিছু একটা হবে। ঠিক আছে, মানে লাইটনিং লগ ইন ফর্ম কন্ট্রোলার, এই নামটা থেকে আমাকে বুঝতে হবে যে ওয়েদার, মানে আমি এইটা অ্যাকচুয়ালি কি কাজ করে। আমাকে এটাকে যদি ভবিষ্যতে গিয়ে অন্য কোথাও রেফার করতে হয়, অন্য কিছু করতে হয়, তাহলে আমি এই নামটা দিয়ে বুঝতে পারবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সো ফার্স্ট ক্লাস বা এরকম নাম দিয়ে কোনোদিন ক্লাস লিখবে না, মানে বিচ্ছিরি মানে ব্যাপার। যাতে ফার্স্ট থেকে মানে ব্লুপ্রিন্টটা এমন ভাবে লেখা মানে যেতে পারে যাতে বোঝা যায় ভেতরে ইনস্ট্যান্টটা কি আছে। তার নামটা থেকে যেন তার ভেতরে কি আছে সেটা বোঝা যায়, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে ক্লাসটা লিখবো, সেই ক্লাসের ভেতরে আমি যেটা লিখছি, সেটা অবভিয়াসলি আমি অন্য কোথাও একটা ইউটিলাইজ বা ইউজ করব, সেই জন্যই লিখছি। ধরো আমি একটা অ্যাপেক্স এর ক্লাস লিখলাম, সেই অ্যাপেক্স ক্লাসটাকে যখন আমি ইউআই তে, মানে মডেল ভিউ কন্ট্রোলারের মধ্যে ভিউ এর পার্টে গিয়ে আমি একটা কাজ করতে চাইছি, ঠিক আছে? ভিউ এর মধ্যে যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা অ্যাকাউন্ট আর তার 5টা কন্ট্যাক্ট একসঙ্গে ক্রিয়েট হবে। আমার ভিউ এর মধ্যে একটা ফর্ম আছে, সেই ফর্মটা সাবমিট করলে আমার এই ডেটাগুলো
একটা জায়গায় আসতে হবে, তাহলে সেটা কোথায় করব? সেই কাজটা আমি করব একটা অ্যাপেক্স ক্লাসের মধ্যে। সেই অ্যাপেক্স ক্লাসের মধ্যে আমাকে অ্যাকাউন্টের জন্য যা ডেটা একজন কেউ পুট করেছে সেই ডিটেলসটা আসবে, তারপরে কন্ট্যাক্টের ডিটেলস গুলো আসবে। সেই জিনিসগুলোকে আমি কি করে ম্যানুপুলেট করে ফাইনালি ইনসার্ট করব, সেটা আমাকে একটা ফাংশন বা মেথডের থ্রু দিয়ে করতে হবে। যদি তার মধ্যে কোথাও ডেটা ম্যানুপুলেশন করতে হয়, আলাদা করে ডেটাগুলোকে স্টোর, মানে ইউআই থেকে যে ডেটাগুলো আমি পাচ্ছি সেই ডেটাগুলো আমাকে ভেতরে কোথাও ইউটিলাইজ করতে হয়, তার জন্য আমায় ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ইনসার্ট ফাংশনালিটিটা আমি কোডের মধ্যে ইনসার্টের কোড লিখবো, সেটা অ্যাপেক্স এর মধ্যেই লিখবো, কোন একটা ফাংশনের মধ্যে আমায় লিখতে হবে, কারণ ওটা ফাংশনালিটি। আর আমি অ্যাকাউন্টের জন্য ধরো 5টা ফিল্ডের ভ্যালু নিয়েছিলাম, সেই ভ্যালুগুলো আমাকে তো কোথাও স্টোর করতে হবে আগে, কোথাও তো একটা টেম্পোরারি রাখতে হবে, তবে তো আমি ইনসার্ট করব। সেই রাখার জন্য আমাকে 5টা ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে। 5টা ভ্যারিয়েবল আমরা ডিফাইন করব না, সেটাকে অন্যভাবে হ্যান্ডেল করব। কিভাবে করব সেটা তো পরে আসবো, বাট ফর নাও আমি যেটুকু জায়গায় তোমাদের রেস্ট্রিক্ট করতে চাইছি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাস অ্যান্ড অবজেক্ট। ওয়ান্স দ্যাট ইজ ডান, তারপরে আমি ক্লাসের ভেতরে আর কি কি লিখতে পারি সেই জিনিসগুলোতে যাব। ঠিক আছে? এরপরে বেশি ভ্যারিয়েবল বানালে কি মানে রান টাইম স্লো হয়ে যায়, এরকম কোনো ব্যাপার আছে? ইট ডিপেন্ডস তুমি কোন ল্যাঙ্গুয়েজে কাজটা করছো। আননেসেসারি ভ্যারিয়েবল বানানোর কোনো মানে হয় না, কারণ আননেসেসারি ভ্যারিয়েবল মানে তুমি যখন পুট করছো তখন মেমোরি স্পেস বাড়াচ্ছ। এছাড়াও আরো অনেক ধরনের জিনিস আছে, মানে আমার বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি হতে পারে এক একটা ক্লাসের মধ্যে। আননেসেসারি ভ্যারিয়েবল কোনোদিন ডিফাইন করা উচিত নয়। ঠিক আছে? আমি জাস্ট আর কয়েকটা জিনিস, জাস্ট আর মানে কতগুলো স্টেটমেন্ট ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দেবো তোমাদের। সেই স্টেটমেন্টের ব্যাপারটা বুঝিয়ে আজকে বন্ধ করব। জাস্ট গিভ মি 1 মিনিট। ওকে, সো ফার্স্ট থিং, আমরা যখন কোনো ক্লাস লিখি তার মধ্যে আমরা যে লাইনগুলো যেভাবে লিখছি, দোজ থিংস আর কল্ড স্টেটমেন্টস। ঠিক আছে? এটাও একটা স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট। এবার স্টেটমেন্টের ক্ষেত্রে কতগুলো জায়গায় দেখো, কতগুলো লাইনের পরে সেমিকোলন নেই আর কতগুলো লাইনের পরে সেমিকোলন আছে। কোন লাইনের পরে সেমিকোলন দেব আর কোন লাইনের পরে সেমিকোলন দেব না, এটা কি করে আইডেন্টিফাই করব? এটার একদম খুব সিম্পল লজিক্যাল রিজন আছে, সেই লজিক্যাল রিজনের থ্রু দিয়েই আমরা মানে এটার মধ্যে দিয়ে যাব। একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট প্র্যাকটিক্যালি বলে একটা লাইনকে, যেখানে আমার যে কাজটা আমি সেই লাইনে করতে চাইছি সেই কাজটা সেই লাইনেই শেষ হয়ে গেছে। সেই লাইনেই যদি আমার কাজটা শেষ হয়ে যায় তাহলে আমি লাস্টে গিয়ে সেমিকোলন দেব। কাজটা যদি সেই লাইনে শেষ না হয় তাহলে তারপরে সেমিকোলন দেব না, সেটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, মানে তার বডি ডিফাইন করব। ঠিক আছে? এবার আমি একটা মানে এই এক্সাম্পলটা ধরেই বোঝাতে চাইছি। আমি এখানে কি লিখছি, পাবলিকটা আপাতত ভুলে যাও, ক্লাস ফার্স্ট ক্লাস, তার মানে আমি একটা ক্লাস ডিফাইন করছি। ঠিক আছে? একটা ক্লাসের মধ্যে কি থাকে বলেছিলাম, মেম্বার ভ্যারিয়েবল, মেম্বার ফাংশন। আমার এখানে 3টে মেম্বার ভ্যারিয়েবল আছে, একটা মেম্বার ফাংশন আছে। ফাইন। এই গোটা সবকটা মেম্বার ভ্যারিয়েবল এবং মেম্বার ফাংশন পুরোটাই তো এই ক্লাসটার ভেতরে থাকার কথা, পুরোটাই তো এই ক্লাসটার প্রপার্টি, তাই তো? এর মধ্যে কোনো জিনিস তো ক্লাসের বাইরের প্রপার্টি নয়, পুরোটা নিয়েই তো এই ক্লাসটা। কারেক্ট? তার মানে এই ক্লাস ফার্স্ট ক্লাস বলে আমি যেটা লিখছি
তার যে বডি তার যে স্ট্রাকচার, আমি যে পুরো কাজটা করতে চাইছি সেটা এই লাইনে কি শেষ হচ্ছে না, কারণ তার ভেতরে আমার ভ্যারিয়েবল গুলো ডিফাইন করার আছে, তার মধ্যে মেথড ডিফাইন করার আছে, তবে গিয়ে তো আমার ক্লাসটা শেষ হবে। তার মানে এই লাইন থেকে আমি যেটা লিখতে শুরু করলাম সেটার কাজ এই লাইনে শেষ হচ্ছে না, সেই জন্য এটার পরে সেমিকোলন নেই এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন হয়েছে। যেখানে গিয়ে এই বডিটার কাজ, মানে যেখানে গিয়ে আমার এই কাজটা শেষ হয়ে যাবে সেখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। নাও এই লাইনটায় এসো, এই লাইনে আমি কি করতে চেয়েছিলাম, আমি দুটো ভ্যারিয়েবল ডিফাইন করছি। তো ভ্যারিয়েবল তো ডিফাইন করা হয়ে গেছে, তার তো আর কোনো বডি নেই, মানে তার তো সেপারেট কোনো বডির ব্যাপার নেই, কারেক্ট? এই লাইনেও আমি দুটো ভ্যারিয়েবল ডিফাইন করেছি। এগেন দ্য ওয়ার্ক ইজ ডান, টিল আই এম রিচিং দিস পয়েন্ট দ্য ওয়ার্ক ইজ ডান। সেই ওয়ার্ক ডানটা বোঝানোর জন্যই, সিস্টেমকে বোঝানোর জন্যই আমাকে এই সেমিকোলনটা দিতে হয়। whereas একটা ফাংশন বা একটা মেথড, তার ভেতরে আমাকে যদি কিছু করতে হয় তাহলে তার ভেতরে এটা আমি এই লাইনে ফাংশনটাকে ডিফাইন করেছি। ফাংশন কিভাবে ডিফাইন্ড হয় সেটাও আমি পরের দিনই বোঝাবো, আজকে আর বোঝাচ্ছি না। ফাংশনটাকে আমি জাস্ট ডিফাইন করেছি, ডেফিনেশনটা হয়েছে বডিটা তার ভেতরে কি কাজ করতে চাই, ফাংশনের ভেতরে কি কাজ করতে চাই সেটা কি আমার এখান থেকে বোঝা যাচ্ছে না। তার ভেতরের বডিটা আমায় লিখতে হবে। আমি এখানে অনেক কিছু লিখতে পারি, আমি এখানে চাইলে পুট করতে পারি হচ্ছে, ধরে নাও a ইকুয়ালস টু a প্লাস বি, এটা একটা স্টেটমেন্ট। এরকম আমি আরো মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারি, মানে একটা ফাংশনের মাল্টিপল তার মধ্যে স্টেটমেন্ট থাকতে পারে যেটা নিয়ে তার বডিটা কনস্ট্রাক্টেড হয়। তো এগেন এই লাইনের ডেফিনেশন হচ্ছে ফাংশনটার কাজ, এর ভেতরে আমি যা করতে চাই সেটা এখানে শেষ হচ্ছে না, সেই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে। এই গোটা ফাংশনটার ভেতরে আমি যা করতে চাই সেটা কমপ্লিট হওয়ার পরে আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করেছি। তার মানে যে জিনিসের একটা বডি আছে সেটা সেম লাইনে শেষ হচ্ছে না, কারণ তার বডির পার্টটা সেম লাইনে, ডিক্লারেশনের লাইনে শেষ হয় না। তার ভেতরে যে স্টেটমেন্ট গুলো থাকে সেটাকে আমাকে এনক্যাপসুলেট করতে হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর যে লাইনের কাজটা সেম লাইনে শেষ হয়ে যাচ্ছে, এই লাইনে আমি দুটো ভ্যারিয়েবলকে যোগ করে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, ঠিক আছে? তো এটার কাজ এখানে শেষ হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা স্টেটমেন্ট, এটা এক লাইনের কাজটা হয়ে গেছে। যেটার কাজ সেখানে মানে সেই লাইনে শেষ হয়ে যাচ্ছে, সেই বস্তুটা লাস্টে গিয়ে সেমিকোলন হবে। যেটার কাজ এক লাইনে গিয়ে শেষ হচ্ছে না, তারপরে কিছু থেকে যাচ্ছে, মানে প্রাইমারিলি যার একটা বডি আছে সেটা সেকেন্ড ব্র্যাকেটে, মানে গোটা বডিটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং তার এন্ডে গিয়ে সেমিকোলন হবে না। সেকেন্ড ব্র্যাকেট যেখানে শুরু হবে বা এই জায়গায় এরকম কোনো জায়গায় সেমিকোলন হবে না, যেখানে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে সেখানেও সেমিকোলন হবে না, কারণ সেকেন্ড ব্র্যাকেটটাই, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটটাই তুমি ডিফাইন করছো যে এখানে আমার কাজটা শেষ। আলাদা করে আর সেমিকোলন দেওয়ার দরকার নেই, মানে সেরকম ভাবেই স্ট্রাকচারটা ডিফাইন্ড হয়েছে। এই পার্টটুকু বোঝা গেছে, লাস্টে যেটুকু বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা কার কনফিউশন আছে বলো? স্যার আমার 9th লাইনে যে সেমিকোলনটা আছে ওটা রিজনটা বুঝতে পারছি না। 9th লাইনে আমি Last একটা এ- রিটার্ন স্টেটমেন্ট দিয়েছি। রিটার্ন ইজ সামথিং, আমি যখন একটা ফাংশনের ভেতরে কোনো কাজ করি, ফাংশনের বাইরে যদি আমাকে কোনো ভ্যালু পাঠাতে হয়, এটার ভেতরে তো যা কাজ হওয়ার হচ্ছে, এর বাইরে যদি আমাকে কোনো ভ্যালু পাঠাতে হয় তাহলে আমাকে রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতে হয়। রিটার্নও কেন ইউজ করতে হয় সেটা পরে বলবো, আমি রিটার্ন বাদই দিয়ে দিলাম, আমি জাস্ট এইটুকুই লিখলাম, ঠিক না আছে? সেমিকোলনের পরে তো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এন্ড বুঝিয়ে দিচ্ছে, তাহলে সেমিকোলনটা দেওয়ার দরকার কি? না মানে 10th কারণ লাইনে এই লাইনটা, এই লাইনটার কি হবে, এখানে গিয়ে তো শেষ হচ্ছে, এখানে গিয়ে আমার এন্ড হচ্ছে কোনটা? এই লাইনটা এন্ড হচ্ছে না, এখানে গিয়ে আমার এন্ড হচ্ছে গোটা ফাংশনটা, গোটা মেম্বার মেথডটা। ফাংশনটা আছে। হ্যাঁ, এখানে স্টেটমেন্টটা কি শেষ হচ্ছে, শুধু এই স্টেটমেন্টটুকু শেষ আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, দুটো ডিফারেন্ট এন্ডকে বোঝাচ্ছে। দুটো ডিফারেন্ট এন্ড বোঝাচ্ছে। এটা সেম লাইনে, এই লাইনে আমি কি করছি সেইটুকুকে এন্ড বোঝাচ্ছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা এন্ড বোঝাচ্ছে,
এই ফাংশনটা বা এই মেথডটার এন্ড, সেরকমই এই সেকেন্ড ব্র্যাকেটটা বোঝাচ্ছে এই ক্লাসটার বডির এন্ড। ঠিক আছে? আর স্যার এই ফার্স্ট ব্র্যাকেট যেটা হ্যালোর পাশে ওটা কি বোঝাচ্ছে স্টার্ট এন্ড, যেটা হ্যালোর পাশে? এটা হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাংশন যখন আমরা ডিফাইন করি তখন সেটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতে হয়, এর ভেতরে তার ইনপুট আর্গুমেন্টস দিতে হয়। আমি ফাংশন এখনো তোমাদের ডিফাইন করিনি কিভাবে লিখতে হয়, তো এইটা আমি মানে বোঝাবো যখন, তখন তুমি এই ব্যাপারটা বুঝতে পারবে কেন এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হয়েছে। সেম ওয়েতে এটাও বুঝতে পারবে যে আমি যখন বোঝাবো এইখানে কেন স্টেটমেন্টের পরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হয়েছে। ঠিক আছে? এটা আমি ফাংশন যখন তার স্ট্রাকচারটা বোঝাবো তখন বলবো, এখন বলছি না। জাস্ট এইটুকু আজকে বোঝো যে আমরা ক্লাস যখন লিখি তখন সেটা একটা ব্লুপ্রিন্ট। তার যখন আমি অবজেক্ট ডিফাইন করি, আমি একটা ক্লাসের মাল্টিপল অবজেক্ট ডিফাইন করতে পারি। সেই ক্লাসের মধ্যে যতগুলো ভ্যারিয়েবল ছিল তার প্রত্যেকটা ভ্যারিয়েবলের এখন অব্দি প্রত্যেকটা ভ্যারিয়েবলই ধরো, প্রত্যেকটা ভ্যারিয়েবলের 1 মিনিট দাঁড়াও, বারবার ফোন করছে কেন? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা ডিফাইন করছি সেই ডেফিনেশনের মধ্যে এই বস্তুটা, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট। এর যখন আমি অবজেক্ট ডিফাইন করব তখন তার মধ্যে যতগুলো ভ্যারিয়েবল আছে প্রত্যেকটার আলাদা আলাদা মেমোরি স্পেস হবে এবং প্রত্যেকটার আলাদা আলাদা কপি তৈরি হবে। যতগুলো ভ্যারিয়েবল থাকবে তার আলাদা 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 কপি হবে আলাদা আলাদা অবজেক্টের জন্য, যতগুলো অবজেক্ট আমি ডিফাইন করছি। ফাংশনের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়, সেটা কিভাবে হয় কিভাবে কাজ করে সেটা পরে বোঝাবো। তো আপাতত আমরা এই পার্টটুকু বুঝলাম। আর সেকেন্ড হচ্ছে আমি একটা ক্লাস যখন লিখতে যাব তখন আমার একটা কিওয়ার্ড, ক্লাস বলে একটা কিওয়ার্ড আগে ইউজ করতে হবে, তারপরে ক্লাসের নামটা দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, তার মধ্যে ক্লাসের বডিটা লিখতে হবে। এবং এটা ক্লাস বলে নয়, ক্লাস ফাংশন, পরে গিয়ে আমরা যখন ফর লুপ বা এরকম বা ইফ কন্ডিশন লিখবো, যে যে জায়গায় আমার কোনো বডি থাকবে সেই বডি যেখানে ডিফাইন্ড হচ্ছে ডেফিনেশনের লাইনে সেমিকোলন হবে না, ক্লোজিং এর লাইনেও সেমিকোলন হবে না, ওপেনিং এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের থ্রু দিয়ে আমরা ডিটারমাইন করব যার বডি আছে। আর যেগুলো আমার সিঙ্গেল লাইন স্টেটমেন্ট সেই স্টেটমেন্টগুলো সেমিকোলন দিয়ে এন্ড হবে। ঠিক আছে? আমি একই লাইনের মধ্যে মাল্টিপল সেম টাইপের ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি, সেটা কমা দিয়ে সেগ্রিগেট করি সেগুলোকে। আমি এটা চাইলে দুটো আলাদা লাইনেও লিখতে পারতাম, পাবলিক ইন্টিজার a 141 সেমিকোলন, পাবলিক ইন্টিজার b 100 সেমিকোলন, এরকম দুটো লাইনেও লিখতে পারতাম। এখানে আমি সিঙ্গেল লাইনে লিখেছি, সিঙ্গেল লাইনেও লেখা যায় বলে। ঠিক আছে? আর ডেটা টাইপ গুলো সম্পর্কে আমরা বেসিক ডেটা টাইপ গুলো সম্পর্কে কিছু জানলাম, পুরোটা জানলাম না, আমি ওই লিঙ্কটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা প্র্যাকটিক্যালি প্রিমিটিভ ডেটা টাইপ যা যা আছে অ্যাপেক্স এর রেসপেক্টে সেই প্রিমিটিভ ডেটা টাইপ গুলো দেখে রাখবে নেক্সট ডে। ঠিক আছে? স্যার ফাংশন আর কি বলে মেথড কি দুটো সেম একই? হ্যাঁ, একটা জিনিসেরই দুটো নাম ধরে নাও। আচ্ছা, এই পাবলিক পাবলিক কি যতবার লিখবো ততবার পাবলিক লিখতে হবে? না, সেটা পরে বোঝাবো। যতগুলো মানে পাবলিক কেন লিখতে হয়, কোথায় লিখতে হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা ইনহেরিটেন্স এই প্রপার্টিটা পড়বো। এটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার মানে হচ্ছে আমি কোথা থেকে এই একটা জিনিসকে অ্যাক্সেস করতে পারবো সেইটা বোঝার জন্য। ঠিক আছে? এটা আমরা আসবো, মানে ডোন্ট ওয়ারি, উই উইল কাম টু দিস অল দিস থিংস। প্রত্যেকটা জিনিস এখানে যা যা দেখছো এই সবকটা জিনিসকেই আমরা ডিফাইন করব। মানে এই ডেফিনেশন মানে এইগুলো বোঝাটাই হচ্ছে অ্যাপেক্স এর কাজ, আর কিছু নয়। একটু স্যার লিঙ্কটা পাঠিয়ে দেবেন।
হ্যাঁ লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আজকে ক্লোজ করব। স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করলে ভালো হয়। হ্যাঁ মানে ওটা না একটু অনিমেষদাকে বলতে হবে, বুঝেছো? খুব ইন্টারেস্টিং হলো ক্লাসটা। প্রোগ্রামিং ইটসেলফ খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ঠিক আছে চলো, লেটস ক্লোজ হিয়ার। নেক্সট ক্লাসে